আপনার কাছে প্রথমেই প্রশ্ন করতে চাই, যদিও আমরা অন্যান্য কিছু বিষয় আলোচনা করব, তারপরও দিবসকে কেন্দ্র করে যদি প্রশ্ন করি যে গত ১ বছরে ধর্ষণের সংখ্যাই কেবলমাত্র বেড়েছে ২৭% ডক্টর ইউনূস সরকারের সময়, এবং যে নারী সমস্যা কমিশন গঠিত হয়েছিল, একটা তুমুল মৌলবাদী গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের মুখে সেই নারী কমিশনের রিপোর্ট আমলে নিলই না ডক্টর ইউনূস সরকার। আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূস সরকার তুমুলভাবে মৌলবাদী গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত ছিল বিধায় এতগুলো যে কমিশন করা হলো, তার মধ্যে নারী কমিশনের রিপোর্টটি তারা আমলেই নিল না? দেখেন, সরকার চাইলে অনেক কিছু করতে পারে। সরকার চায় নাই, সরকার মৌলবাদ দ্বারা পরিবেষ্টিত ছিল, এটা যেমন সত্য, ঠিক তেমন ওইটাকেও আমি ফেলে দিতে পারি না যে আবহমান কাল থেকে হয়ে আসছে। এটাকে কোনো মাইন্ডেই নেওয়া হয় না। মাইন্ডসেট তো অনেক দূরের কথা, মাইন্ডেই আনা হয় না। তো সেইখানে সরকারকে এমনি বাইরে থেকে যাই বোঝা যাক না, সরকার যে একটা মৌলবাদী গোষ্ঠীর দ্বারা পরিচালিত ছিল, এটা কিন্তু এখন বলার অপেক্ষা রাখে না। যত রকম বাইরে যেটাই নিয়ে সমালোচনা হোক, তারা যেটাই আরেকটা নাটক মঞ্চস্থ করুক না কেন, তারা যে মৌলবাদ দ্বারা পরিবেষ্টিত ছিল, এটা কিন্তু অনেকভাবে প্রমাণিত হয়েছে। তাহলে আমরা বিএনপির কথা কি বলবো? আপনি যেমন বলছিলেন যে রাজনৈতিক দলগুলো এবার মাত্র 3%, 3.5% বা কোনো কোনো রাজনৈতিক দল 1% নারীদেরকে মনোনয়ন দেয়নি জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে। বিএনপির প্রতি তো মানুষের এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে গিয়েছিল অনেক অনেক কারণে, কিন্তু আমরা দেখলাম যে নারীদের মূল্যায়নের ক্ষেত্র থেকে সেই বিএনপিও অনেকখানি পিছিয়ে পড়লো আগের তুলনায়। এটি কেন হলো? সেখানেও কি মৌলবাদী গোষ্ঠীর থাবা পড়েছে, নাকি সামগ্রিক রাজনৈতিক হিসেব নিকাশটা সেখানে বড় হয়ে দেখা দিয়েছে? আপনার মতো মানুষকেও মনোনয়ন দেওয়া হয়নি, তাই না? যদি এক্সাম্পল হিসেবে নিয়ে আসি, আমি আপনাকে একটা কথা বলি, বিএনপি হয়তো মনে করেছে কেউ তো দেয়ই নাই, আমি তো তাও কিছু দিলাম, সে যেভাবেই হোক আমি তো দিলাম, কেউ তো দেয়ই নাই, এবং এটা নিয়ে ট্রান্সপারেন্সির কোনো সুযোগই নাই, কোনো জবাবদিহিতা নাই। আপনার এই জবাবদিহিতা এবং স্বচ্ছতা যদি থাকতো, তাহলে এই অবস্থাটা হতো না। কেউ কাউকে, এখানে নেগেটিভ প্রতিযোগিতা এত বেশি যে আমার মনে হয় যে কেউ কেউ মনে করেছে আপনার মৌলবাদ, কিন্তু 30টা দল কোনো মনোনয়নই দেয় নাই নারীকে। 30টা দল মৌলবাদ, আমি এটা বিশ্বাস করি না। কেউ এটাকে গুরুত্বই দেয় নাই আপনার। তো যেখানে গুরুত্ব না দেওয়া হয়, সেখানে তো আসলে এটা নিয়ে আর কথা বলা যায় না। এই গুরুত্বটা কিভাবে বাড়ানো যায়, এই সরকারকে, আমরা তো আছি, আপনারা সাংবাদিকরা যদি আপনারা বলেন এই বিভিন্ন প্রশ্ন, মানে অথবা যদি আপনারা তাদের টার্গেটটা জানতে চান যে তারা কি করতে চায়, আসলে আজকে আপনার আমার সাথে না বসে আপনার সরকারি দলের কোনো একজন প্রভাবশালী নেতার সাথে বসা ভালো ছিল, দরকার ছিল। কারণ প্রভাবশালী নেতাটা যা বলতে পারবে, আমি তো সাফারার, আমি যা সাফার করি আমি সেটাই বলতে পারি। এবং আমাদের জায়গাটা এমন একটা জায়গায় রাখা হয়েছে যে নারীরাই নারীদেরকে এনিমি বানিয়ে রাখা হয়েছে। যেমন ধরেন, আপনার মৌলবাদ গোষ্ঠীতে, মৌলবাদ সমাজে আপনার, আপনি জানো এখানে কেন মনোনয়ন দেওয়া হয়নি, প্রত্যেকটা নারী অকপটে বলছে যে আমরা এখনো তৈরি হয়ে উঠতে পারিনি, যোগ্য হয়ে উঠতে পারিনি। অথচ এরা কিন্তু বুয়েট, মেডিকেল, বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো উন্নত জায়গায়, দেশে বিদেশে থেকে পড়ালেখা করে আসছে। আপনার যদি আপনি দেখেন এই সংসদে কত নতুন নতুন পুরুষ সংসদ সদস্য হয়েছে, তা এইটা নিজেকে তৈরি কিভাবে করে? ওই পুরুষ সংসদের চেয়ে কি এই নারীকে, ওই পুরুষ সংসদ সদস্য যখন হয়নি, তখন তাকে কিভাবে সে নিজেকে তৈরি করতে পারলো, অথচ আমরা পারলাম না? এই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের এই জায়গাটায় দৃষ্টি দেওয়া খুবই জরুরি, যে আমরা আমরা কবে বড় হব। তো এইটা মৌলবাদ যা বলতে পারে, কিন্তু যারা মৌলবাদ না, তারাও যদি এইখানে একই অবস্থায় থাকে, তাহলে আমরা কোথায় যাব? বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাজানোকে কেন্দ্র করে বা 7 মার্চ উপলক্ষে ধানমন্ডিতে ফুল দিতে যাওয়াকে কেন্দ্র করে অনেক কিছু ঘটলো। আমাদের ধানমন্ডি 32 থেকে 4 জন আটক করা হলো। আহ ভাষণ বাজানোর জন্য 2 জনকে আটক করা হলো। আবার মব ক্রিয়েট করা হলো শাহবাগের সামনে, যেখানে একজন নারী, তিনি ছাত্রলীগের নন,
তারপরেও তিনি বঙ্গবন্ধুর ভাষণ বাজাচ্ছিলেন, সেখানে তার উপর মব করা হলো, তাকে ধরে আবার থানায় দেওয়া হলো। এই সব যে বিষয়গুলো ঘটলো রোববার সারাদিন, আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি একটু। এটা আসলে এক কথায় দুঃখজনক। আমি দুঃখজনক এই জন্য বলি, আহ, জেফারসন বলেছিলেন গণতন্ত্রের কথায় যে আমি তার কথার সাথে একমত নাও হতে পারি, কিন্তু তার মত প্রকাশের জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি। তো এই যে রাজনীতি, আমি একটা রাজনীতি করি, আমি সেই রাজনৈতিক দলের অনেক কিছু, আমাদের সঙ্গেও অনেক কিছু করা হয়েছে অতীতে, কিন্তু আমরা তারপরেও মনে করি যে কোনো রাজনৈতিক দলের বেসিক স্ট্রাকচার থেকে তাকে দূরে সরানো ঠিক না। আর যে জিনিসটা যেটা ইতিহাসের সাথে সম্পৃক্ত, আমি কোনো ইতিহাসকে বিকৃত করতে চাই না, কোনো ইতিহাসকে না। ইতিহাস ইতিহাসের মতো, এখানে ভালো থাকলে ভালো থাকবে, মন্দ থাকলে মন্দ থাকবে। সেটাই, মন্দটা আমরা মনে করব বলেই আমাদের ফিউচার ভালো হবে। তো এই জন্য বলা হয় যে হে অতীত, তুমি গোপনে গোপনে কাজ করে যাও ভুবনে ভুবনে। তো এই যে 7ই মার্চ, আমরা স্বীকার করি আর নাই করি, 7ই মার্চটা সেই সময়কার বাংলাদেশের আহ জনগণের জন্য, বাংলাদেশ তো ছিল না, পূর্ব বাংলা জনগণের জন্য একটা মানে বিশাল একটা অ্যাচিভমেন্ট আমি বলবো। এটাকে আমি ভুলতে চাই না। আমার স্বাধীনতাকে আমি ভুলতে চাই না, আমি 71কে ভুলতে চাই না, আমার যুদ্ধকে, আমার শহীদকে, আমার মুক্তিযোদ্ধাকে আমি ভুলতে চাই না, এবং এই সাথে এইটাও আমি ভুলতে চাই না। 7ই মার্চকে মানে বিএনপি ওন করে কিনা, যে ঐতিহাসিক যে ভাষণটি ছিল তার মধ্য দিয়ে তো পরোক্ষভাবে একটা দিক নির্দেশনা ছিল মুক্তি সংগ্রামের, যেটা আপনি নিজেই এর মধ্যে স্বীকার করেছেন। কিন্তু সেই বিএনপির সময় এই কাজগুলো ঘটছে বা ঘটলো, আমরা দেখি যেটা ক্ষমতা গ্রহণের পরপরই এই ধরনের ঘটনা আমাদেরকে প্রত্যাখ্যান করতে হলো। ভাষণ চালানোর অভিযোগে কাউকে কাউকে আটক করা হলো, 32 নম্বরে ফুল দিতে যাওয়ার অপরাধে ওইখান থেকে আটক করা হলো। এইগুলো কেন ঘটছে? দেখেন, বিএনপি এটা ওন করে কিনা, এটা ওন যে করে না এটাও তো বিএনপি আপনাকে বলেন। বিএনপি স্বাধীনতার, বিএনপি নেতা, অবিসংবাদিত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। উনি প্রথম দিন ঘোষণা দিয়েছিলেন, আমি মেজর জিয়া বলছি। পরের দিন উনি যখন বুঝলেন যে 1-2 দিন পর পর এই দেশে আর্মি কু হয়, সেনাবাহিনীর কু হয়, এটাকেও, যেহেতু আমি একজন সেনাবাহিনীর লোক, এটাকে কু হিসেবে চালিয়ে দিতে পারে পশ্চিম পাকিস্তানিরা, তখন উনি কিন্তু বলেছিলেন যে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। তো শেখ মুজিবুর রহমান সাহেব তখন রাজনীতি করতেন, উনি তখন আন্দোলন করেছেন। আন্দোলনটা ছিল আপনার দুই দেশের মধ্যে, যে যদি এটা না হয়, যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা ভাবে আমরা জিতেছি, সংসদ সদস্য হয়েছি, আমাদের এখান থেকেই প্রধানমন্ত্রী নিয়োগ হবে, এবং এটা যদি না হয়, এটা না হলে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তো সেটার মধ্যে সম্পূর্ণরূপে আপনার যুদ্ধের কথা না থাকলেও ওইখানে আমার ডিমান্ড ছিল, এখনো সংসদ শুরু হয় নাই, এখনো আপনার যে শক্তিটা, জনগণের শক্তিটা, আপনার প্রয়োগের জায়গাটা, সংসদ না হলে শক্তিটা আপনার জনপ্রতিনিধি কিভাবে তার শক্তিটা প্রয়োগ করবে, সে সবকিছু মিলে এতগুলো মবের ভেতর থেকে এই 1.5 বছর যাবত মব চলছে, সেই মবগুলোর ভেতর থেকে হঠাৎ করে একদিনে একদম চুলচেরা হিসেবে বিচার করাটা বোধহয় ঠিক হবে না। তবে বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি এই কয়েকদিনে যা যা দেখিয়েছেন, উনি কিন্তু মানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই নীতিতে উনি ওনাকে নিয়োগ করেছেন, এবং এই নীতিটার সঙ্গে কিন্তু আইনের শাসন, এটা কিন্তু যায়, আইনের শাসনটা যায় বলে আমরা মনে হয় যে আমাদেরকে একটু সময় দেন, অবশ্যই অনেক কিছুই হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু অনেক কিছুর জন্যই অনেক সময় প্রয়োজন হয় না নিরুপা চৌধুরী মনি। আমি যদি সাংবাদিক আনিস আলমগীর কথা বলি, তিনি
প্রায় 3 মাস হয়ে গেলেন কারাগারে বন্দী রয়েছেন। তার একটি মামলায় জামিন হলো 5 মার্চ, আর একটি মামলা দুদকের মামলা, সেটি জামিন হলো না। এবং নিম্ন আদালত যে এখনো পর্যন্ত নির্বাহী বিভাগের অধীনে, সরকারের অধীনে, এটা আমরা সবাই জানি, এটি ওপেন সিক্রেট। আইনমন্ত্রীরা বা সরকার যেভাবে চালাতে বলে, নিম্ন আদালতের বিচারকরা সেভাবেই চালান। আহ আনিস আলমগীরের জামিনটা কেন দেওয়া হচ্ছে না? তাহলে ডক্টর ইউনূস সরকার যে জঙ্গিবাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে পরিচালিত হচ্ছিল, সেই আক্রোশের মাধ্যমে আমাকে কিংবা আনিস আলমগীরের মতো মানুষদেরকে জেলে রাখা হয়েছে বা এখন হচ্ছে, তারই ধারাবাহিকতা এখনো চলছে। আমরা কি তেমনটাই ধরে নেব? দেখেন, আপনি যা বলেছেন, আমার যদি ভুল না হয়, অনেক অনেকগুলো আমি খোঁজ নিয়েছি, অনেকগুলো আওয়ামী লীগের নেতাদের অনেক জামিন হয়েছে ইতিমধ্যে। হ্যাঁ। জামিন হয়েছে, জামিন হচ্ছে, এটা একটা ধারাবাহিকতা রক্ষা করে হচ্ছে। আপনার আনিস আলমগীরের মামলার মেরিটটা কি কি সেটা দেখে তারও জামিন হবে না এটা আমি বলতে পারি না, তারও জামিন হবে এইটাই আমি বলতে চাই। তারও জামিন হবে, আমি মনে করি ওয়েট অ্যান্ড সি। এখনো একটা মাসও যায় নাই। 12 তারিখে দায়িত্ব ইলেকশন হয়েছে, 17 তারিখে দায়িত্ব নেওয়া হয়েছে, এখন আজকে হলো গিয়া 7-8 তারিখ। সো হুম, হুম। আপনারা একটু সময় দেন, নিশ্চয়ই বিএনপি ইনশাল্লাহ ভালো যা করবে ভালোর জন্যই করবে, ভালো কিছুই না, করবে। আমি আপনার সঙ্গে একমত। আপনি যেমনটা আশাবাদের কথা শোনাচ্ছেন, আমরা তাতে আশাবাদী হতে চাই। কিন্তু কথা হচ্ছে যে বিএনপি 3 সপ্তাহ এলো, সরকার গঠন করেছে। কিছু মামলা স্পেশালি দেখা উচিত। আনিস আলমগীরের বিষয়টা সবাই জানি আমরা। সাংবাদিক শাহরিয়ার কবির বলি, আমরা অন্যান্য সাংবাদিকদের কথা বলি, তারাও তো বছরের পর বছর আছে। অপরাধ করলে অবশ্যই তার শাস্তি হবে প্রমাণ সাপেক্ষে। কিন্তু জামিন পাওয়ার অধিকার তো মানুষের রয়েছে, এবং জামিনের ক্ষেত্রে যেমন সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কথা বলতেন, জামিন দেওয়া যাবে না, জামিন দেওয়া যাবে না, এক ধরনের পরোক্ষ হুমকি বিচারকদের উপরে। তাহলে এখন কেন জামিন মানুষ পাবে না? আমাদের তো বিচার করতে সমস্যা নাই, অপরাধী হলে বিচার করুক, কিন্তু জামিনটা কেন হবে না? এবং সাংবাদিক আনিস আলমগীর বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন আপনি সময়। জি। একটা জিনিস আমি আবারও বলছি, মামলার মেরিট অনুযায়ী বিচারগুলো হবে, জামিনটা হবে। জামিন, এটা তো জামিনযোগ্য অপরাধ, অপরাধ কিনা সেটা বিচার হবে, আদালত করবে। তো সেইখানে আমি মনে করি যে উনি জামিন পাওয়ার যোগ্য, জামিন পেয়ে যাবেন। এবং আপনি নিজে জানেন যে যাদের সাথে বিরোধী দল, তারা যে সরকারের সাথে কি আচরণ করছে ইতিমধ্যে আপনি জেনে গেছেন। তো এই যে একটা আন্দোলন শুরু হোক অঙ্কুরেই, আমরা কিন্তু এটা চাই না। আমরা চাই দেশটা আগে সাধারণভাবে খুব, এবং আপনি আরেকটা সমস্যা যে রাষ্ট্রীয় দায়িত্ব হাতে নেওয়ার পরেই আজকে প্রধানমন্ত্রীর আপনার আরেকটা বড় চ্যালেঞ্জ, হঠাৎ করে যে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হচ্ছে, বৈষয়িক যুদ্ধ। এই যে যুদ্ধের মোকাবেলার জন্য তেল সংকট, কত কিছু সংকট হতে পারে, সেটাও একটা ব্যাপার। যে কারণে আপনাদেরকে অবশ্যই 1 মাস, 2 মাস, 3 মাস আপনাদেরকে খুব সফটলি হ্যান্ডেলিং করার জন্য আমি রিকোয়েস্ট করব, এটাই আমার বলা। আমরাও চাচ্ছিলাম না সরকারের কোনো ধরনের সমালোচনা আমরা এখন থেকে শুরু করে দিই, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যা যা কিছু কিছু সিম্পটম আমাদের সামনে উপস্থিত হচ্ছে, তাতে একটু আমরা প্রশ্ন না করে পারছি না। এবং শেষ পর্যায়ে আরেকটি প্রশ্ন, সেই 7 মাস পর্যন্ত বলি। তাহলে ধানমন্ডি 32 নম্বর থেকে 32 নম্বর কেউ গেলে যেমন তার উপরে মব হচ্ছিল, আটক করা হচ্ছিল, আমরা ইউনূস সরকারের 1.5 বছর দেখেছি। এখনো কেন সেটি করবে? কেউ তো শ্রদ্ধা জানাতে যেতেই পারে, তাই না? তাহলে তাদের কেন আটক করা হলো? সেখানে মহিলা সহ 4 জনকে আটক করা হলো। এটি কেন? কি দরকার ছিল? আমি এটির জন্য কি সময় প্রশ্নটা প্রয়োজন? আরেকবার করলে ভালো হয়, আমি বুঝতে পারি আমি নাই। বলছি আমি বলছি আমরা আপনার কথাতেই আস্থা রাখতে চাই যে সময় দেওয়া প্রয়োজন। কিন্তু 32 নম্বরে কিছু করতে গেলেই আটক করা হচ্ছিল ইউনূস সরকারের 1.5 বছরে। 32 নম্বরে কেউ শ্রদ্ধা জানাতে গেলে তার উপরে মব করা হচ্ছিল। একই জিনিস আমরা সেই 32 নম্বরে আবারও দেখলাম। 7 মার্চে শ্রদ্ধা জানাতে গিয়ে একজন নারী সহ 4 জনকে আটক করা হলো। এটির জন্যও কি কোনো সরকারকে সময় দেওয়া দরকার? মানে এটা তো সিদ্ধান্তের আমি বিষয় যে। আমি মনে করি আমি মনে করি যে যেহেতু মাসটা রমজানের, অনেক কিছুই অনেক সমস্যায় আছে, আমি মনে করি আপনাকে অপেক্ষা করার অপেক্ষা করার জন্য আমি অনুরোধ করব। নিশ্চয়ই নিশ্চয়ই কিছু না কিছু একটা আপনি উপর থেকে, সরকার থেকে শুনতে পাবেন বা দেখতে পারবেন, এটাও আমি মনে করি। একটা রুলিং তো অবশ্যই হবে কিছু না। মৃত্যুবরণ করেছি, কোথাও আশা বিকলাঙ্গ হয়ে গিয়েছে। তারপরে দেখলাম যে আবার আরেকটা নতুন একটা সংগঠনের জন্ম হলো,
সংগঠন ঠিক না, তার একটা প্ল্যাটফর্ম নাম দিয়েছে অল্টারনেটিভস। মিস্টার মাহফুজ আলমের নেতৃত্বে তাজদুবা জামিন এরা সবাই আছেন, এরা মিলে আরেকটা প্ল্যাটফর্ম তারা করেছে। এই প্ল্যাটফর্মের ভবিষ্যৎ কি হবে না হবে সেটা হয়তো ভবিষ্যতে বলতে পারবে, সেটা নিয়ে আগাম জ্যোতিষীর মতো আলাপ আমরা করতে চাই না। আমি খালি বলতে চাচ্ছি যে এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন? না, যে কোনো ভালো কিছুর জন্য যা কিছু শুরু করা হয়, এই ধরনের সব উদ্যোগই আমাদের কাছে সাধুবাদ পাওয়ার মতন, এবং আমরা ওয়েলকাম জানাতে চাই। আপনি বলেছেন যে ভবিষ্যৎটা কি, সেটি ভবিষ্যতে বলে দেবে। এনসিপি নিয়ে আমরা যে ভবিষ্যৎ করেছিলাম তার থেকে কিন্তু আমরা খুব দূরে নই। আমি, আপনি, আমরা যে ভবিষ্যৎ করেছিলাম, বরং জামাতের সাথে না আসলে সেটি অস্তিত্ব সংকটের মুখে পড়তো। তাদের যে উদ্দেশ্য, তাদের যে কর্মপরিধি, তাদের যে বাস্তবতার জায়গা থেকে নানান ধরনের কর্মকাণ্ড, সেই জায়গা থেকেই আমরা বলেছিলাম যে এনসিপি একটা জায়গায় গিয়ে হয়তো অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। তো অঙ্কুরে বিনষ্ট হয়ে গেছে এটা আমরা বলতে পারি। 6টা আসন পেয়েছে তো জামাতের কাছ থেকে ধার দেনা করে, লবিং করে বা আলাপ আলোচনা, 20টার মধ্যে 6টি আসন জিততে পেরেছে, এবং তা জামাতের ভোটে নিঃসন্দেহে। আপনি আমার সঙ্গে হয়তো একমত নাও হতে পারেন কিংবা একমত হতে পারেন, জামাতের ভোট ছাড়া এনসিপি একটা ভোটও, একটা আসনও যেতে পারতো না এই নির্বাচনে। আর যে অল্টারনেটিভস নামে যেই সংগঠনটি নিয়ে আসলো, নিশ্চয় সেটিও একটি রাজনৈতিক সংগঠনের রূপ নেবে মাহফুজ আলমের নেতৃত্বে যা হয়েছে। শুনুন, মাহফুজ আলম যে মাস্টার মাইন্ড ছিলেন, মাহফুজ আলম হচ্ছে বড় মাস্টার মাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু তিনি সারা বিশ্বের কাছে মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছিলেন। এবং এই মাহফুজ আলমের বিরুদ্ধে আমি নিজে অনেক কথা বলেছি। তার ব্যাকগ্রাউন্ড, তার পলিটিক্যাল যে আইডিওলজি, তারা যে উদ্দেশ্যে, যেই বাংলাদেশকে যেভাবে সামনের দিকে দেখতে চায়, এটা কোনো বাংলাদেশ নয়। সেই পুরোনো কথা আবারও বলতে চাই, 71কে ধারণ না করে বাংলাদেশে কোনো রাজনীতি সম্ভব না। বাংলাদেশে একজন সুনাগরিক হিসেবে টিকে থাকাও সম্ভব না। একজন সুনাগরিক হিসেবেও টিকে থাকা সম্ভব না। আমি আপনার, মানে আমাদের যে সন্তানেরা, তারা যদি 71কে ধারণ করতে না পারে, তারা দেশপ্রেম জানবে না। দেশপ্রেম না জানলে বাবা মার প্রতিও শ্রদ্ধাটুকু জানাতে তারা পারবে না। এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু সো আপনি তারা আমাকে যে বলেন, জি, আপনি আমাকে বলেন যে ওনারা কি, এই যে তরুণ যারা যে পলিটিক্যাল পার্টি করলো অথবা তরুণরা যারা পলিটিক্যাল পার্টির বাইরে থাকলো কিন্তু ক্ষমতার সঙ্গে থাকলো, তারা কি 71-এর চেতনাকে ধারণ করেনি বলে আপনার মনে হয়? করেনি তো, করেনি। মাসুদ ভাই, আপনি তারা তো 71-কে অস্বীকার করেনি। অস্বীকার তো করছে না এখন বাধ্য হয়ে। আমার আপনার মতো কিছু মানুষ যখন আমাদের নিজেদের জায়গা থেকে গর্জে উঠলাম, অন্তত আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে, শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে নানান ধরনের সমালোচনার মুখে মুখে হয়ে তারা এখন 71কে ধারণ করছে। জামাত ইসলামী তো 71কে ধারণ করছে। কারণ তারা যে ধারণ করে, এটি আমাদেরকে ধরে নিতে হবে যে তারা সত্যি সত্যি মনে প্রাণে ধারণ করছে। তারা তো ওই যে বাংলায় একটা কথা আছে না, ঠেলায় পড়লে ছুচায়ও নামাজ পড়ে, এখন তাদের অবস্থা হচ্ছে ছুচায় নামাজ পড়ার মতো অবস্থা। তারা তো, এটা তো বাস্তবতা। তারা 47 থেকে শুরু করে 71কে বাদ দিয়ে আর 90-24-এ চলে আসে। 71কে মানে ম্লান করে দিতে চেয়েছিল, 71-এর উপরে 24কে স্থান দেওয়ার। এবং আপনি দেখুন যে এই যে যে গণভবনে যে জুলাই স্মৃতি জাদুঘর হচ্ছে, সেই জাদুঘর যখন নির্বাচনের কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিদর্শনে গেলেন, ওই দিনও, ঠিক ওই দিনেও বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মুরাল ভাঙচুর করা হচ্ছে মহা সমারোহে, রাজধানীর বাইরে একটি জায়গায়। এরা কি ধারণ করে? এবং এই যে যে যাদের কথা বলে এনসিপি যারা করছে বা যারা বাইরে আছে, হ্যাঁ, আব্দুল কাদেরের মতো কিছু মানুষ যারা এই যে এনসিপি ছাত্র সংগঠন ছিল বা বাক্সাসে ছিল, কিছু কিছু মানে একটা অংশ আছে যারা সত্যি সত্যি 71কে ধারণ করে, কিন্তু ওদের সংখ্যা খুবই কম, খুবই কম। এবং আপনি ওই দিন ছিলেন কিনা আমি জানি না, আমি কিন্তু ওই দিন রাজপথে ছিলাম, অ্যাজ এ জার্নালিস্ট হোক আর যে কারণে হোক। 4 আগস্ট, 3 আগস্ট, 2 আগস্ট 2024-এ ওই দিন শহীদ মিনারে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ভাষণ চালানো হচ্ছে, এবং তুমি কি আমি কে, বাঙালি বাঙালি স্লোগান চলছে। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক যত গান, সেই গানগুলো বাজছে শহীদ মিনারে। আমি উপস্থিত ছিলাম, সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে। কই তারা, তারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় সরাসরি না আসলেও 5 আগস্টের পর তো রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে কক্ষিগত ছিল। ডক্টর ইউনূসকে তারাই এনেছিলেন। একটা দিনের জন্য এই গানগুলো বাজিয়েছে, সেই আদর্শ ধারণ করেছে, বঙ্গবন্ধুর নাম
শ্রদ্ধা করে স্মরণ করেছে। কই বঙ্গভবন থেকে তো বঙ্গবন্ধুর নাম বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দিল। আজকে 7ই মার্চ, আজকে 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে বিএনপি তো কিছু বলবেই না, এটা তাদের রাজনৈতিক কৌশল, সেটি নিয়েও বিতর্ক আছে। যাই হোক, কথা হচ্ছে এনসিপি নিয়ে। তারা ইতিহাসকে অস্বীকার করছে, কিভাবে তারা 71কে ধারণ করে বলুন, কিভাবে সম্ভব? হুম, ঠিক আছে, কিন্তু আপনি যেটা বললেন যে যদি তারা জামাতের সঙ্গে যুক্ত না হতো তাহলে এনসিপির অস্তিত্বই থাকতো না, আপনি যে কথাটা বললেন এই কথাটার সঙ্গে আমি আরেকটা জিনিস একটু তুলনা করতে চাই। যে তুলনাটা হলো, দেখেন আমাদের পরে কিন্তু নেপালেও এরকম তরুণ সমাজের জেনজিদের একটা আন্দোলন হলো। সে আন্দোলনের পর নেপালে গতকাল নির্বাচন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 5 তারিখে তাদের নির্বাচন হয়েছে। এবং তাদের যে অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল সেই সরকার প্রধান শুরুতে ঘোষণা করেছে তারা 5 তারিখ নির্বাচন করবে। তারা সংস্কারের দিকে যায় নাই আমাদের মতো। হয়তো আমাদের সংস্কারের নমুনা দেখেই তারা ভয় পেয়ে গেছিল কিনা জানি না, তো তারা যায় না। এবং তারা একটা ইলেকশন করেছে, ইলেকশনের রেজাল্টও মোটামুটি আসতে শুরু করেছে। আমরা যতটুকু জেনেছি যে নতুন যে রাজনৈতিক দলটা, মানে জেনজিদের সঙ্গে জড়িত যে রাজনৈতিক দলটা, তারাই একদম মানে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে এবং বিশাল ব্যবধানে তাদের বিজয় হচ্ছে। আর আগের যারা ছিল ওই কমিউনিস্ট পার্টি ধরেন অথবা মাওবাদী ধরেন, তাদের একদম মানে তারা একদম ধরাশায়ী হয়ে গেছে। তো ওইখানে আমরা দেখলাম যে ইয়াংদের দল এত একটা সাফল্য পেল, কিন্তু আমাদের ইয়াংদের দল এভাবে হারিয়ে গেল। তো এই পার্থক্যটাকে আপনি তুলনা করতে পারেন, কেন হলো এই ঘটনাটা এরকম? তুলনা আমিও করতে পারি, আপনিও করতে পারেন, এটি তুলনা করাটা খুব জটিল কিছু নয়, তবে জরুরি। এই যে পার্থক্যটা, এটি আমি আবারও বলি, এটি নির্ণয় করা জটিল কিছু নয়, তবে আমাদের জন্য জরুরি যে কেন সেখানকার জেএনজি সমর্থিত রাজনৈতিক দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে নির্বাচনে, আর আমাদের এখানে মুখ থুবড়ে পড়লো। কারণ খুব সহজ ভাই, দেখুন কারণগুলো কেমন সহজ। আমরা সারা মাস ধরে, সারা বছর ধরে, এই 1.5 বছর ধরে যা বলে আসছি, এবং এই তরুণ সমাজের প্রতি আমাদের তো একটি আকাঙ্ক্ষা ছিল, আপনার ছিল, আমার ছিল, আমরা ওয়েলকাম জানিয়েছিলাম, যেটি বাস্তবতা। এবং ওয়েলকাম জানাচ্ছি আওয়ামী লীগ সরকারের পতনটি আমরা, মানে পতন ঠিক না, আওয়ামী লীগ সরকারের পরিবর্তনটা আমরা চেয়েছিলাম। আবারও বলি, বছরের পর বছর নির্বাচন না দিয়ে এরকম একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে, এটি আমরা মেনে নিতে পারিনি। এবং ঘুষ দুর্নীতি যেভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছিল, আমরা এই দুটি জায়গা থেকে অন্তত মুক্তি চাচ্ছিলাম। এই জন্য আওয়ামী লীগ সরকারের পরিবর্তনটা আমরা চেয়েছিলাম। যখন পতনটা হলো বা চলে গেল, যেভাবেই হোক, আমরা এদের চোখে স্বপ্ন দেখতে চেয়েছিলাম, এবং স্বপ্ন তো দেখেছিলাম, আমি দেখেছিলাম। তারা যেভাবে মুক্তিযুদ্ধ ভিত্তিক গান বাজাচ্ছে, বঙ্গবন্ধু ভাষণ বাজাচ্ছে, একটু আগে আমি যেগুলো বললাম। তো আর এবং এই তরুণরা সব মিলিয়ে আমি ব্যক্তিগতভাবে একটি নতুন আশার সঞ্চার করেছিলাম আমার নিজের মধ্যে। আর এবার আসুন, কেন নেপালের জেনজিরা সরকার গঠনের পথে, তারা মানে তাদের সমর্থিত দল, আর আমাদের এখানে কেমন মুখ থুবড়ে পড়লো? দেখুন, যে শব্দটা উচ্চারণ করলাম এর মধ্য দিয়ে উত্তরে খানিকটা রয়ে গেছে। আমি বলেছি জেএনজি, আপনি বলেছেন জেএনজি সমর্থিত রাজনৈতিক দল আরএসপি, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি, যেটির নেতৃত্ব রয়েছেন বালান শাহ। বালান শাহ ওইখানে কাঠমান্ডুর সাবেক মেয়র। এবং ঠিক একইভাবে আন্দোলন হয়েছিল আমাদের এখানে, যেমন অভ্যুত্থানটি হয়েছে ওখানে ঠিক একইভাবে, ওখানে পার্লামেন্ট ভবন দখলে নেওয়া হয়েছিল, ওখানে সরকারি যে দপ্তরগুলো সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ঠিক এখানে যা যা ঘটেছে ওখানেও তাই তাই ঘটেছে। কিন্তু পার্থক্য হচ্ছে, ওই যে বললাম, ওখানে জেএনজিরা কিন্তু কোনো রাজনৈতিক দল গঠন করেনি নিজেরা, ওখানে তারা একটি দলকে সমর্থন দিয়েছে। এবং বালান বালান শাহ এই যে আন্দোলন বা অভ্যুত্থান হয়েছে 2022 সালে, সেদিন মোটামুটি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে নেতৃত্বে ছিলেন। আচ্ছা, আর আমাদের জেএনজিরা কি করলো? শুরু থেকে দেখতে পেলাম যে তাদের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের প্রচন্ড একটা ইচ্ছা, প্রচন্ড একটা যে জিদ ঠিক নয়, মানে লক্ষ্য। এবং সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসলো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এসে জামাত এবং এনসিপি, তখন তো এনসিপি ছিল না, সাবেক ছাত্র সমন্বয়করা, তারা ক্ষমতার ভর কেন্দ্র হিসেবে রইল, যা বলছিল তাই করছিল, এবং মবতন্ত্র কায়েম করলো। মব করে যে বিচারকদের অপসারণ করা যায় সেই দৃষ্টান্ত তারা করলো। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করলো। তারা কোটার বিরুদ্ধে আন্দোলনের মধ্যে দিয়ে এলো, অথচ তাদের জন্য সব জায়গায় কোটার ব্যবস্থা। কথিত জুলাই যোদ্ধাদের জন্য তারা ফ্ল্যাটের ব্যবস্থা করা হলো, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের। এবং দুর্নীতি, ঘুষ, তারা তাদের যে তদবির বাণিজ্য, এগুলো গত 1.5 বছর ধরে প্রতিটি সময় আলোচনা ছিল। নারী কেলেঙ্কারি পর্যন্ত তাদের সাথে জড়িয়ে পড়লো। অতএব তারা আর আমাদের কাছে সেই
5 আগস্টের ঠিক আগের 5 আগস্টের দুপুর 12টা পর্যন্ত যেই তরুণ সমাজ আমাদের সামনে ছিল, 5 আগস্ট দুপুর 4টার পর থেকে আর সেই তরুণ সমাজকে আমরা খুঁজে পেতে পেলাম না। হঠাৎ করে কেমন আমরা মানে খুব পরিবর্তিত একটা অংশ দেখতে পেলাম। অতএব এদেরকে তো মানুষ গ্রহণ করেনি, আর ওইখানে তারা রাজনৈতিক দল গঠন করেনি, তারা ক্ষমতা দখল করেনি, তারা দুর্নীতি, নারী কেলেঙ্কারি এই ধরনের কোনো কিছু জড়ায়নি, তদবির বাণিজ্যে জড়ায়নি। এবং সুশীলা কার্কি সেই দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি একটি মন্তব্য করেছিলেন গত 2 মাস আগে নভেম্বরের দিকে বা ডিসেম্বর, আপনার নিশ্চয় মনে আছে, এটা নিয়েও আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে নেপালকে তিনি কোনো অবস্থাতে বাংলাদেশ হতে দেবেন না। কেন বলেছিলেন? সেখানে কিছু মানুষ, এই যে জেনজির অংশের কিছু মানুষ, তারা প্রতিদিন গিয়ে ডিস্টার্ব করতো সুশীলা কার্কি বা বিভিন্ন মন্ত্রণালয় যারা ছিল তাদেরকে, এটা করে দাও, ওটা করে দাও। তিনি স্ট্রেট বলে দিয়েছেন যে না, বাংলাদেশ হতে দেব না নেপালকে। যেহেতু কেন, মানে তিনি কেন বলেছিলেন? বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস এরা যা চাইছিল, আমি একটু আগে বললাম, তাই দিচ্ছিল, যা বলছিল তাই করছিল, এবং সব মিলে একটা হসপস অবস্থা। উনি খুব ভালো করে বুঝতে পেরেছিলেন। উনি একজন সাবেক বিচারপতি, দেখুন উনি একজন সাবেক বিচারপতি, উনি রাজনীতি ঠিকই, উনি তার যে দূরদর্শিতা এই কদিনের মধ্যে তিনি লাভ করেছিলেন। তিনি এক্সাম্পল দিলেন কিন্তু এই বাংলাদেশ নিয়ে আমরা যতটুকু বুঝতে না পেরেছি, উনি অতদূর থেকেও, উনি একজন সাবেক বিচারপতি হয়েও উনি বুঝতে পেরেছেন। তো খুব স্বাভাবিক, সেখানে জেনজিদের সমর্থিত রাষ্ট্রীয় যে স্বতন্ত্র পার্টি আরএসপি, সেটি 100টারই বেশি, সম্ভবত 165টি আসনের মধ্যে 100টারই বেশি আসনে তারা জয়লাভ করতে যাচ্ছে। আর এখানে ধার দেনা করে 30টার মধ্যে, অর্থাৎ 6টাতে তারা জিততে পারে জামাতের ভোটে। বুঝুন এবার। দুঃখজনক, আমরা মানে সুযোগগুলো, আপনার কথা যেটা মূল বক্তব্য যেটা মানে উঠে আসে, যে সুযোগ Exactly. তারাও পেয়েছে, আমরাও পেয়েছি। তারা হ্যাঁ, সুযোগটাকে কাজে লাগাতে পেরেছে, আমরা সুযোগটাকে মানে পায়ে ঠেলে দিয়েছি। এবং তাদের সেই সুযোগটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সুশীলা কার্কির মতো একজন নির্লোভ ব্যক্তিত্ব ছিলেন, আর আমাদের exactly. একজন লোভী ডক্টর ইউনূসের কারণে আমরা সব হারিয়েছি। একেবারে খুব চমৎকার। আসলে থ্যাংক ইউ, আপনাকে ইফতার করাবো। আপনি একেবারে মানে এক্সাক্ট শব্দ দুটো ইউজ করেছেন, যে ওখানে সুশীলা কার্কির মতো একজন মানুষ ছিল, এখানে ডক্টর ইউনূসের মতো একজন লোভী মানুষ ছিল ক্ষমতায় টিকে থাকার জন্য। এই ছাত্র সমাজকে শুধু ব্যবহার করেননি, তিনি একটি প্রজন্মকে ধ্বংস করে দিয়েছেন, পুরো শিক্ষা রাইট। ধ্বংস করে দিয়েছেন। এবং একটা ছাত্রকেও তিনি বলেননি যাও তোমরা পড়াশোনা করো, অথচ এই লোক নাকি অধ্যাপক ছিলেন। খুব দুঃখজনক। যা হোক, এটা আমাদের নিয়তি হিসেবে আপাতত মেনে নিতে হচ্ছে, আর তো কিছু করার না। আমরা আরেকটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই। আপনি দেখেছেন যে বিএনপির পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে, 12 তারিখে আমাদের যে জাতীয় সংসদ বসতে যাচ্ছে, তার ডেপুটি স্পিকার হিসেবে তারা জামাতকে এক প্রস্তাব দিয়েছে, বলেছে যে আপনারা একজন এমপি নাম বলেন, যাকে আমরা ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করতে পারি। জামাত বলেছে যে না, আমরা এই জুলাই সনদের প্যাকেজের মধ্যে ডেপুটি স্পিকার আছে, এই জুলাই সনদ যদি আপনি বাস্তবায়ন না করেন, তাহলে ডেপুটি স্পিকার পদ আমরা নেব না। আমার প্রশ্ন দুটো। 1 নম্বর প্রশ্ন হলো, জুলাই সনদ প্যাকেজের কি আদৌ কোনো ভবিষ্যৎ আপনি দেখেন কিনা? আর 2 নম্বর প্রশ্ন হলো, যত কিছুই বলো, আলটিমেটলি কি জামাত ডেপুটি স্পিকারের পদটা নেবে কিনা, একজন এমপির নাম দেবে কিনা? প্রথম কথা হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন এনসিপি এবং জামাত যেভাবে চাইছে সেভাবে হবে না। এটাই মোটামুটি লিখে দেওয়া যায়, সেভাবে হবে না। ওই যে সংবিধান সমস্যা পরিষদের সদস্য হয়ে জুলাই সনদ কার্যকর করতে হবে, সংবিধান সংশোধন করতে হবে, এগুলো বিএনপি করবে না, এটুকু মোটামুটি আমরা বেশ দৃঢ় চিত্রে বলতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জুলাই সনদ যে একেবারে বাস্তবায়ন হবে না তা না। দেখুন, বিএনপি কিন্তু খুব ধীরে সুস্থে, খুব ঠান্ডা মাথায় খেলছে। সে ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে তারা খুব ঠান্ডা মাথায় খেলছে, বিশেষ করে তারেক রহমান। জি। তারা কিন্তু ওই যে জামাত এবং এনসিপি যে প্যাচ দেওয়ার চেষ্টা করছে, যে তারা সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেয়নি, তার মানে তারা জুলাই সনদকে অস্বীকার করছে। বিএনপি কিন্তু ওই যে বিয়ের রাতে বিরান মারার মতো একটা বিষয় আছে না, মানে কথায় আছে, সেটা কিন্তু তারা প্রথমেই বলে দেখে দিয়েছে, এই দেখো আমরা ডেপুটি স্পিকার তোমাদেরকে দিতে চাই। এখন জুলাই সনদে ওরকমই আছে যে ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন বিরোধী দল থেকে একজন। অতএব বিএনপি বোঝানোর চেষ্টা করছে, সংবিধান সংস্কারের পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়েও
জুলাই সনদের তথাকথিত আইনি ভিত্তির মাধ্যমে সংবিধান সংস্কার বা যেসব কথাবার্তা ছিল সেইগুলো বাস্তবায়ন করতে হবে এমন কোনো কথা নেই। বরং আমরা যেসব জায়গায় পয়েন্ট অফ ডিসেন্ট দিয়েছিলাম, যেখানে আপত্তি জানিয়েছিলাম, সেই জায়গাগুলো বাদে যে সব জায়গাগুলোতে আমরা একমত হয়েছিলাম, প্রধানমন্ত্রী মেয়াদ 10 বছর, রাষ্ট্রপতির ক্ষমতা কোথাও কোথাও বাড়বে, উচ্চকক্ষ নিম্নকক্ষ, ডেপুটি স্পিকারের বিষয়ে আমরা একে একে তার বাস্তবায়ন করবো। সো আমাদেরকে মানুষের সামনে এভাবে উপস্থাপন করার কোনো কারণ নেই যে আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেই বিধায় আমরা সংস্কার কিছু করবো না, এটা মনে করার কোনো কারণ নেই। আর ডেপুটি স্পিকার নিবে জামাত, আপনি যদি বললেন যে নিবে কিনা, আমার ধারণা তারা নিবে। তারা এত বোকা না যে এটা হাতছাড়া করবে। বরং ডেপুটি স্পিকার নিয়ে এখন জামাত এনসিপির মধ্যে এক ধরনের ঠান্ডা লড়াই শুরু হয়েছে, এক ধরনের কামড়া কামড়ি আমরা বলতে পারি। এরই মধ্যে এনসিপি থেকে চিঠি দেওয়া হয়েছে জামাত ইসলামের কাছে যে ডেপুটি স্পিকার পদটি যেন এনসিপির কাউকে দেওয়া হয়, এবং সেখানে স্পেসিফিক ভাবে বলাও হয়েছে যে তাদের যে সদস্য সচিব আক্তার হোসেন, তাকে যেন ডেপুটি স্পিকার পদটি দেওয়া হয়। এবং সেই সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবু তাহের সাহেব, জামাতের নায়েবে আমির, তিনি বলেছেন আমরা এখন এই বিষয়ে ভাবিনি। অতএব নিবে, যেই নিক, এনসিপি জামাত জোট নিবে ডেপুটি স্পিকার পদ, এটি আমার মনে হয়। আমি একদম শেষ প্রশ্নে চলে আসছি। আপনি আপনার মানে এই ব্যাপারটা নিয়ে আপনি নিজেও বেশ মানে আগ্রহী বলে আমার ধারণা, বলতে চান। সেটা হলো আমাদের রাষ্ট্রপতির বিষয়। জি। রাষ্ট্রপতি গত কালকে দেখলাম একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, এবং সেই অনুষ্ঠানে উনি একটা জাতীয় অনুষ্ঠান পাট দিবসের, এবং সেই অনুষ্ঠানে উনি বক্তব্য শেষ করেছেন বাংলাদেশ জিন্দাবাদ বলে। এটা বলারটা নিয়ে, এটাকে কেন্দ্র করে নানা জন নানা রকম কথা বলছেন। কেউ বলছেন উনি ওনার আদর্শ থেকে চ্যুত হয়েছেন, কেউ বলছেন গড্ডা লেগে প্রবাহে গা ভাসাচ্ছেন, কেউ বলছেন বিএনপির সঙ্গে একটা আঁতাতের মধ্যে ঢুকে গেছেন, আবার কেউ বলছেন এগুলো করে কি লাভ, পরিবর্তন তো হচ্ছে না, এই নানা রকম আলোচনা হচ্ছে। তো এটাকে আপনি কিভাবে দেখেন? না, রাষ্ট্রপতি যেটি করছেন বা করলেন এই কয়েকদিনের মধ্যে, যে মানসিকতা তারা আমরা দেখলাম, এটি অবশ্যই নিন্দনীয়। আমার কথা হচ্ছে, রাষ্ট্রপতি তো সাংবিধানিক, তারপর যে পদটি সেই সাংবিধানিক পদ, কোন দলের প্রতি অনুগত থাকবেন না বা দলীয় আদর্শ ওইভাবে ধারণ করবেন না। দলীয় আদর্শ ধারণ করবেন কিন্তু মানুষের সামনে হয়তো পরিস্ফুটিত হবে না। বিষয়টা হচ্ছে, এই মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবকে আমরা এই 1.5 বছর সাপোর্ট দিয়ে এসেছি। তার অপসারণের জন্য এই এনসিপি বা বৈষম্য ছাত্র আন্দোলন, এরা এই জোটটি যে উন্মাদনা সৃষ্টি করেছিল তার অপসারণের জন্য, বিএনপি এবং সেনাবাহিনী খুব ঠান্ডা মাথায় তাকে সাপোর্ট দিয়ে গেছে বিধায় তিনি রয়ে গেছেন। এবং আমরাও সমাজের নাগরিক অংশের জায়গা থেকে আমরা মোটামুটি তার পক্ষে বলার চেষ্টা করেছি, না এই করলে এনসিপি জামাত যা চায় সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। এই ব্যক্তি যদি পদত্যাগ করতেন, তিনি নিজের মান সম্মানটি রাখতে পারতেন এবং আওয়ামী লীগের প্রতি তার কৃতজ্ঞতাও তিনি প্রকাশ করতে পারতেন। তারপর এখন তো আর সাংবিধানিক সংকট সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। এখন তো একটা নতুন দল ক্ষমতা এসেছে, তারা ইচ্ছা করলেই তার পদত্যাগের মাধ্যমে অথবা তাকে ইমপিচমেন্টের মাধ্যমে তার নতুন রাষ্ট্রপতি নিয়োগ করতে পারে। কিন্তু তিনি স্রেফ বিএনপির তল্পিবাহক হয়ে উঠেছেন, এখানেই আমার আপত্তি। তিনি জয় বাংলাও বলতেন না, আমার সমস্যা নেই। জয় বাংলা বলতে হবে কেন, সমস্যা নেই। রাষ্ট্রপতি জয় বাংলা বলা যেতেই পারে, আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান। তারপর সেটা নিয়ে যখন অনেকে অ্যালার্জি আছে, আমি বাদ দিলাম, ঠিক আছে, জয় বাংলা বললেন না। বাংলাদেশ জিন্দাবাদও কেন বলতে হবে, সেটিরও দরকার ছিল না। উনি নিউট্রাল শব্দ ইউজ করতে পারতেন, বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। পাট দিবস অনুষ্ঠানে শুক্রবার আমরা দেখলাম যে সেখানে তিনি এই স্লোগান দিচ্ছেন, যেখানে তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থাতেই সরকারের সময় তিনি জয় বাংলা স্লোগান দিয়েছেন। শুধু জয় বাংলা স্লোগান দেননি, তিনি জয় বাংলা স্লোগান অডিয়েন্সের কাছ থেকে, তাদের মুখ থেকে বের করে নিয়ে এসেছেন। তিনি বয়ান করে দেওয়ার চেষ্টা করেছেন। যখন আমরা তার সমালোচনা করেছি, আমি নিজেও তার সমালোচনা করেছি, যে কি এমন যোগ্যতার ভিত্তিতে এত এত মানুষ থাকতে মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবকে প্রেসিডেন্ট করতে হবে। তখন তার সম্বন্ধে তার যে রেপুটেশন, এটা খুব ভালো কিছু না। তিনি যখন দুদকের কমিশনার ছিলেন, ভালো কিছু না। আমাদের অভিজ্ঞতা খারাপ। এবং তিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, জেলা জাজ ছিলেন। আওয়ামী লীগের প্রতি তার তেমন কোনো কন্ট্রিবিউশন ছিল না। তিনি পাবনার জেলা যুবদলের কি সাধারণ সম্পাদক বা সভাপতি এই ট্রাফিকে ছিলেন। এরকম পদগুলো লোক তো হাজার হাজার আছে আওয়ামী লীগের এই বাংলাদেশে।
তাকে করতে হবে কেন? বাদ দিলাম তিনি কি এমন যোগ্যতা সম্পন্ন, তার নৈতিকতা নিয়ে প্রশ্ন ছিল। সেই জায়গা থেকে তিনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন, আমি মোটেই উড়ে এসে জুড়ে বসা মানুষ নই, আমি পাবনায় জেল খেটেছি, আমি পাবনায় অ্যারেস্ট হয়েছি, আমি এই করার মাধ্যমে বঙ্গভবনে ঢুকেছি রাষ্ট্রপতি হিসেবে, আমি বঙ্গবন্ধুর সঙ্গে একসাথে খেয়েছি, বঙ্গবন্ধু আমাকে ডেকে জিজ্ঞেস করেছে এই চুপ্পু কেমন আছিস। এই যে বয়ানগুলো দেওয়া নির্লজ্জের মতো, এবং তিনি নির্লজ্জের মতো প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কদমবুচ্চিও করার চেষ্টা করেছিলেন। তাকে প্রেসিডেন্ট হিসেবে ডিক্লিয়ারেশনের পরেও তিনি কদমবুচি করার চেষ্টা করেছেন, মানে কতটা আনুগত্যশীল ছিলেন। সেই লোক হঠাৎ করে রাতারাতি চোখ পাল্টে দিয়ে দিলেন, এটা তো মেনে নেওয়া যায় না সহজে। উনি যদি ওইগুলো না করতেন, উনি যদি এই যে আবার এই যে ভাষণ দিবেন, রাষ্ট্রপতির যে ভাষণ হবে প্রথম অধিবেশনে, সেখানে এই গণহত্যার কথা বলা থাকবে, যে গণহত্যা সংঘটিত হয়েছে। আমি নিজে কনফিউজ, আমি জানি না আপনি এখানে আমার সাথে দ্বিমত করবেন কিনা একমত করবেন। এটা তো গণহত্যা নয়, এখানে মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই 1400 মানুষের সবাই কিন্তু আওয়ামী লীগের 5ই আগস্ট পর্যন্ত নয়, 832 জন স্বাস্থ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়েছিল, এবং 832 জনও যে আওয়ামী লীগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বা আওয়ামী লীগ ক্যাডারদের হাতে সবাই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাও তো নয়। স্নাইপার রাইফেলের কথা আমরা শুনেছি, তৃতীয় শক্তি কাজ করেছে, তো সব আওয়ামী লীগকে দিয়ে দেবো, এবং এই সব কিছুর জন্য আওয়ামী লীগকে দায়ী করা হবে। আমি আপনি আমার জায়গা থেকে যে কোনো একটি পক্ষ নিতেই পারি, আমরা নাগরিক সমাজের অংশ, আমাদের স্বাধীন মতামত থাকতে পারে, কিন্তু সাংবিধানিক পদে থেকে সংসদের মতন জায়গায় তিনি যখন মিথ্যা শব্দ উচ্চারণ করবেন, এখন বিএনপির প্রতি আনুগত্যশীল হয়ে রাষ্ট্রপতি পদে টিকে থাকার জন্য, সেটি চরম আপত্তির। এবং এই বিষয়গুলো স্পষ্ট, আমি একটি কথাও তো বানিয়ে বললাম না, সব পরিসংখ্যান দিয়ে বলেছি আপনাকে, যে 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হননি, ওখানে 1400 মানুষ বলা হবে। আওয়ামী লীগ তো 15ই আগস্ট পর্যন্ত ছিল না ক্ষমতায়, 15ই আগস্ট তো ডক্টর ইউনূস ছিল, তাহলে 1400 মানুষ কার আমলে কখন খুন হলো? এবং 832 জন আওয়ামী লীগের সময় যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেটিও সেই সেই মানুষগুলো পুরোপুরি আওয়ামী লীগের সরকারের হাতে বা আওয়ামী লীগের ক্যাডারদের হাতে নিহত হননি। সো এই যে মিথ্যা বয়ানগুলো এখন দেওয়া হবে, আমার আপত্তি এখানে। পাশ কাটিয়ে যেতেন, উনি পদত্যাগ করতেন, কোনো সমস্যা ছিল না, কেন এখন তিনি এগুলো করছেন? জি, অনেক ধন্যবাদ। উনি কেন করছেন বলা হয়তো অন্তর্নিহিত কারণ জানি না। আমি ক্ষুদ্র মানুষ, আমি যেটুকু বুঝি আমার ক্ষুদ্র বুদ্ধিতে, সেটা হয়তো উনি চাকরি রক্ষার জন্য এটা করছেন, জানি না চাকরি রক্ষার জন্য কিনা। রাখার জন্য তো আমরা খুবই হতাশ হই যখন রাষ্ট্রপতি তার অবস্থানটাকে চাকরি মনে করেন। তো আশা করব আমাদের রাষ্ট্রপতি যারা হবেন, যারা হয়েছেন, যারা হতে থাকবেন, তারা এতটুকু বুঝবেন উনি যে অবস্থানে থাকুন না কেন, যখন উনি রাষ্ট্রপতি হয়ে যান তখন উনি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিতে রূপান্তরিত হন। এবং এই বহুল সমালোচিত মার্কিন বাংলাদেশ একটি চুক্তি, শুল্ক চুক্তি বিষয়ে কথা বলতে চাচ্ছি আমি। সেই চুক্তি আমরা এতদিন জানতাম যে ডক্টর ইউনূস সরকার বিশেষ উদ্দেশ্যে এই চুক্তিটি করে গেছেন নির্বাচনের 3 দিন আগে তড়িঘড়ি করে, এবং আমি নিজেও মন্তব্য করেছি যে এই চুক্তির মাধ্যমে বিএনপির ডানা ছেড়ে ফেলা হলো। পাশাপাশি আমরা দেখলাম মাত্র একদিন আগে যখন দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশে এলেন, তার সাথে কথা বলার পরে সেই বহুল বিতর্কিত আলোচিত সমালোচিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল ডিসক্লোজ করলেন একটি বিষয়, সেটি হচ্ছে যে এই চুক্তি অন্ধকারে হয়নি, প্রধান দুই দলের সম্মতিতেই এই চুক্তিটি হয়েছে, শুল্ক চুক্তিটি, অর্থাৎ বিএনপি এবং জামাতের সম্মতিতেই। আপনি এটিকে কিভাবে দেখছেন, কি মন্তব্য করবেন? না, আমার মন্তব্য হলো কি, আমরা তো সাধারণ মানুষ, আম জনতা। উনি প্রধান দুটা দলকে যখন জড়িয়ে দিলেন যে তাদের সম্মতিতেই হয়েছে, বাট আমরা কিন্তু সাধারণ জনতা এখনো জানি না যে এটার আলোতে কি আছে। উনি অন্ধকারের কথা বলছেন, অন্ধকারে হয়নি, কিন্তু আলোতে আসলে কি আছে এটা তো আমরা এখনো বুঝতে পারছি না, এবং এটার কোনো কিছুই আমরা জানি না। তো আমি তো তাহলে বলবো যে এখানে পার্টি হয়ে গেছে দুইটা, একটা হলো জনগণ, আরেকটা হলো পলিটিক্যাল পার্টি। এখন এই জামাত অথবা বিএনপি তাদের নৈতিক দায়িত্ব হবে জনগণকে জানানো যে তারা কিভাবে এখানে সম্মতি দিল এবং কিসের পর সম্মতি দিল। আমরা কিন্তু এখনো জানিই না যে চুক্তির শর্তগুলো কি, আমরা এখনো জানি, কেউ জানি। তো সেই শর্তগুলো ডিটেল এই পলিটিক্যাল পার্টিগুলো জানে, তাহলে এই পলিটিক্যাল পার্টিগুলো কি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলো
এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে, তাহলে আমরা যে অভিযোগটা করছি, আমরা যদি না জানি জিনিসটা আসলে কি, তাহলে কিন্তু আমরা একটা অন্ধকারে থাকার কারণে আমাদের সন্দেহ থাকবে। আমরা কি সন্দেহ করব যে পলিটিক্যাল পার্টিগুলো সবাই মিলেমিশে দেশটাকে বিক্রি করে দিচ্ছে? দেশ বিক্রি তো অনেক বড় কথা, ওটা নয় বললাম না, ওটা খুব একটা আপনার মেঠো বক্তৃতার মতো হয়ে যায়। তাহলে আমরা কি বলবো যে আমাদের দেশের স্বার্থের বিরোধী কোন চুক্তিতে এই জামায়াত এবং বিএনপি তারা ঐক্যবদ্ধভাবে রাজি হয়েছে? এই জিনিসটা কি, মানে আমার কাছে মনে হয়েছে যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান উনি রাজনৈতিক দলগুলোকে জনগণের মুখোমুখি করে দিলেন। যদি এটাই ওনার মূল লক্ষ্য হয়ে থাকে, তাহলে আমি বলবো উনি এটাতে সফল হয়েছেন। আর যদি পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে ন্যূনতম লজ্জাবোধ, ন্যূনতম আত্ম মানে আপনার প্রশংসা অথবা ন্যূনতম মেরুদণ্ড থেকে থাকে, তারা এই বিষয়টাকে ব্যাখ্যা করবে। আমার প্রশ্ন হচ্ছে, সাংবাদিক মাসুদ কামাল, আপনি বলছিলেন যে বিএনপি এবং জামায়াতের উচিত ডক্টর খলিলের এই বক্তব্যের পর তাদের অবস্থানটা ক্লিয়ার করা। জামায়াতের আমির তার ফেসবুক স্ট্যাটাসে যেটি বলেছেন, তিনি অস্বীকার করেছেন যে এই চুক্তির আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের সাথে কোনো আলোচনা হয়নি বা তারা সম্মতি দেয়নি। যদিও বিএনপির পক্ষ থেকে আমরা কোনো ধরনের অফিসিয়াল স্টেটমেন্ট এখনো পর্যন্ত পাইনি। আমরা জামাতের আমিরকে কতটুকু সত্য বান্দা হিসেবে ধরে নেব, আর বিএনপির এখনো পর্যন্ত এই বিষয়ে মুখে কুলুপ পেটে থাকার বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এখানে যদি জামায়াতের আমির বলে থাকেন যে আমরা মানে এই সম্বন্ধে কিছু জানি না, তার মানে ডক্টর খলিলের বক্তব্যের সঙ্গে যদি জামায়াতের আমির দ্বিমত পোষণ করেন, তাহলে আমি বলতে পারি ডক্টর খলিল অর্ধেকটা সত্য বলেছেন কিনা জানি না, তবে অর্ধেকটা মিথ্যা বলেছেন। কারণ উনি তো জামায়াত এবং বিএনপি দুটোকেই সাক্ষী মেনেছেন। জামায়াত আমি এটা অস্বীকার করলো, তার মানে উনি মিনিমাম কমপক্ষে 50% মিথ্যা বলেছেন। আর বাকি 50% কি রেজাল্ট আসে সেটা আমরা দেখতে চাই। তবে আমার ধারণা ওখান থেকে যদি ওনারা কথা বলেন, আমার ধারণা কি, আমার ধারণা ভুলও হতে পারে, আমার ধারণা ওইটাও সত্য হবে, মিথ্যা হবে। এবং ডক্টর খলিল যদি মিথ্যাবাদী, 100% মিথ্যাবাদী হন, প্রমাণিত হন, তাহলে আমি মোটেই অবাক হব না। কারণ এই লোকটার যে ক্যারেক্টার এবং এই লোকটার যে ভাবমূর্তি আমার কাছে আসছে, তাতে ওইটাই স্বাভাবিক, তাতে ওইটাই স্বাভাবিক। এবং এরকম একজন লোককে এরকম গুরুত্বপূর্ণ পদে দেশের আমাদের মাথার উপর বসিয়ে রাখাটা ঠিক হবে কিনা, এটা নিয়ে আমার একটু বক্তব্য আছে। আমি মনে করি তাকে ঝেঁটিয়ে বিদায় করা যাকে বলে, তাকে তাই করা উচিত। এরকম একটা চালিয়াত টাইপের লোক যে জামাতের লিডারকে বলে দিল যে সে জানে, জামাত তো অস্বীকার করলো, এখন সে বলুক কোথায় সে এটা পাইছে। চালিয়াত রে ভাই, এটা আমি আগেও জানতাম ওই একই লোক। কিন্তু ডক্টর খলিলকে যে বসানো হয়েছে, ঝেঁটিয়ে বিদায় করবেন কিভাবে? তিনি তো আর এমনি এমনি বসেননি। নিশ্চয়ই অনেক বড় বিদেশি কোনো প্রভু, কথিত প্রভু বা বিদেশি শক্তির প্রেসারেই তাকে বসানো হয়েছে। নইলে এই যে মানে যেই সরকারটি গেল, যাদের অধীনে নির্বাচনটি হলো, সেই নির্বাচনে একজন কর্তা ব্যক্তি মানে সেই সরকারের একজন উপদেষ্টা পরবর্তী সরকারের মন্ত্রী পরিষদে আসেন। এই বিষয়গুলো কেমন না নির্বাচনটাই তো প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। দ্বিতীয় কথা হচ্ছে, এই চুক্তি হয়েছে খলিলের সম্পূর্ণ মধ্যস্থায়, আবার সেই চুক্তি নিয়ে তিনি কথা বলছেন। তো তার জন্য রিকোয়েস্টটা কোত্থেকে আসছে তা তো আমরা বুঝতেই পারছি। ঝেঁটিয়ে বিদায় করার ক্ষমতা কি বিএনপির আছে? আছে কিনা আছে না আমার দেখার দরকার নেই। আমি একজন নাগরিক হিসেবে আমার মনের যে ভাব সেটাই প্রকাশ করলাম। খলিল সাহেবকে আমি কিভাবে দেখি আমার কথার মধ্যে সেটা প্রকাশিত হলো, এবং একজন নাগরিক হিসেবে এই অধিকার আমার আছে, আমি আমার অধিকার প্রয়োগ করেছি। তবে আমি একটা কথা বলি, খলিল সাহেবকে কেউ বসিয়েছে কিনা এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। আমার কাছে এটা এখনো একটা পরম রহস্য, বিশাল রহস্য, যে হোয়াই ডক্টর খলিল আমাদের এখানে আসতে পারলো, আমাদের এই এতই মন্ত্রিত্বে ক্যাবিনেটে ঢুকতে পারলো, পররাষ্ট্রমন্ত্রী হতে পারলো। আমার কেন যেন ধারণা, আমার কেন যেন ধারণা ওনাকে বসানোর মতো উনি এমন কিছু করেন নাই যে ওনাকে বসাইতে হবে, আমেরিকা ওনার প্রতি ইন্টারেস্টেড হবে, এটা আমার কাছে একদমই মনে হয় না। আমার কাছে মনে হয় উনি নিজে নিজে নিজেকে প্রজেক্ট করেছেন। চালিয়াত টাইপের লোক তো, উনি হয়তো বিএনপি কে বুঝিয়েছেন যে ওনার সঙ্গে আমেরিকার কত ভালো সম্পর্ক আছে, আমেরিকা ওনাকে চায়, বুঝিয়েছেন। আবার আমেরিকাকে বুঝিয়েছেন যে আপনারা আমার উপরে একটু হাত তুলেন, হাত তুললে পরে আমি এখানে যে আপনাদের পারপাস সার্ভ করতে পারবো। এইদিক ওদিক দুই দিকে বুঝে মাঝখানে উনি একটা ফাও দাও মারছেন, এটা আমার ধারণা। তা না হলে উনাকে নেওয়ার কারণে
বিএনপি যে শুরুতেই বিএনপি যাত্রার শুরুতেই যে কালিমা লেপন তারা করেছে, সন্দেহের কালিমা লেপন, এটা তো বিএনপি কখনোই ওভারকাম করতে পারবে না। বিএনপি এখনো পারে নাই, কখনোই পারবে না। এটা বিএনপি পুরো যতদিনই লোকটা থাকবে ততদিন বিএনপি কে এই কালিমা বহন করতে হবে, কপালে একটা বিরাট একটা কালিমা নিয়ে তাকে হাঁটতে হবে। এবং বিএনপি এই রিস্ক কেন ইনভাইট করলো, এই সমালোচনা কেন ইনভাইট করলো, এটা আমার কাছে এখন একটা রহস্য। আমি জানি না, বিএনপি যতদিন এটা জবাব না দিবে ততদিন হতে রহস্য আমার কাছে থেকেই যাবে। এবং আমার কেন যেন মনে হয় বিএনপির কাছে এই প্রশ্নের কোনো সদুত্তর নাই। আমার সঙ্গে বিএনপির অনেক নেতৃবৃন্দের আলাপ হয়েছে, তারাও কেউ কিছু বলতে পারে না। একজন বলতে গেছিলেন যে ওরা আমাদের যোগ্য লোক আর নাই। আমি ওনার যোগ্যতা উনি প্রমাণ করলো কবে? আপনি যে ভাবছেন ওরা আমাদের যোগ্য লোক নাই, আমার কথাটা হলো কি, এই ভদ্রলোক যে যোগ্য, এই যোগ্য কবে কোথায় প্রমাণ করলো ভাই দেখান না, কেউ বলতে পারে না কিন্তু। তো এখন এটা কি বলবেন? তো উনি তো বলেছেন যে ঈদের পরে রোহিঙ্গারা সব চলে যাবে, নিজেদের বাড়ি ফিরে যাবে। এই ঠিক আছে, গত ঈদ 1 বছর আগে তো রোহিঙ্গারা তো একটাও একজনও যাননি। একটা চালিয়াত লোক ভাই, চালিয়াত মানে ইয়ে ছিল, মানে যা সে চাপাবাজি চলছে সে আর কি, এটা আমার ধারণা। কিন্তু হ্যাঁ, আপনার ধারণা সঠিক হতে পারে, কিন্তু তারপরেও হিসাবে তো আমাদের গরমিল হয়ে যায় যে যুক্তরাষ্ট্রের মতন রাষ্ট্র বিএনপির মতন পুরখা রাজনৈতিক দল শুধু চাপাবাজির উপরে তাকে প্রাধান্য দিবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমার ধারণা জামাতের আমির না হয় বলেছেন, সেটি কতটুকু সত্য মিথ্যা যায় না, আমরা ধরে নিচ্ছি, যেহেতু তিনি চ্যালেঞ্জ করেছেন ধরে নিচ্ছি সত্য। এক্ষেত্রে যদি বিএনপি মুখে কুলু পেটে থাকে এবং যেখানে সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, এই চুক্তিকে কেন্দ্র করে বলেছে যে আমরা বিস্মিত, আমরা হতভম্ব যে একটি অনির্বাচিত সরকার এমন একটি দেশ বিরোধী চুক্তি করে যেতে পারে, এবং যদি 1.5 বছরের ডক্টর ইউনূসের শাসনের অনেক বিতর্কিত কাজ আছে, যদি একটি কাজকে বেছে নিতে বলা হয় নিন্দা করার জন্য, তাহলে এই চুক্তিকেই বেছে নিতে হবে। এতটা ভয়ঙ্কর এই চুক্তি। এই জায়গাতে ডক্টর খলিল যে মন্তব্য করলেন বিএনপি জামাত নিয়ে, সেখানে বিএনপি যদি মুখে কুলু পেটে থাকে তাহলে আমরা কি ধরে নেব? মুখে যদি কোনো পেটে থাকে, বিএনপি কোনো পেটে থাকতে পারে, থাকা উচিত না। একটা ডেমোক্রেটিক পার্টি এরকম আচরণ করা উচিত না, বিহেভ করা উচিত না। থাকতে পারে, থাকতে পারে কেন? আমি আসলে এখন মানে ডেমোক্রেসি নিয়ে হয়তো নতুন করে ভাবতে হবে, আসলে ডেমোক্রেসি কাকে বলে বুঝি না ভাই। তো থাকতে পারে কেন? তারা খলিলকে কেন নিয়োগ করলো এই ব্যাখ্যাই তো পাইলাম না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন নিয়োগ করলো এই ব্যাখ্যাই তো পাইলাম না। তো তারা তো ব্যাখ্যা দিতে অভ্যস্ত না, তারা তো চাপাই দেয়। এই যে আমরা নির্বাচিত হয়েছি, কোথায় যদি পাইছি, অতএব বাকি আগামী 5 বছর এই দেশের জনগণ তার জীবন যৌবন সবকিছু আমার কাছে সমর্পণ করে দিচ্ছে, আমি কারে মারমু কাটমু কি করবো আমার ইচ্ছা। তারা গণতন্ত্রকে এইভাবে ডিফাইন করতেছে, আমরা তো এইভাবে ডিফাইন করতে চাই না। এখন চাই না, ঠিক আছে, দেখা যাবে 5 বছর পরে কি হয়, এছাড়া আর কি করবো, আল্লাহর উপর ভরসা করে বই বসে দিচ্ছি। তার মানে এখনো পর্যন্ত 20 দিনও হয়নি, এই 20 দিনের মধ্যে বিএনপি তার কর্তৃত্ববাদী চরিত্র কি আমাদের সামনে উপস্থাপন করা শুরু করে দিয়েছে? আমরা কি এমনটা ধরে নিব? না, শুরু করে দিয়েছে তা আমি বলবো না। আমি বলবো যে আমার ধারণা যে এখন পর্যন্ত আমরা ক্লিয়ার হতে পারছি না। যদি শেষ পর্যন্ত ক্লিয়ার না হতে পারি, ধরেন আরো হয়তো 1-2 মাস দেখলাম, যদি ক্লিয়ার হতে না হতে পারি, তখন হয়তো ওই ধরনের আপনার এই আশঙ্কার কথা আমরা হয়তো বলবো। আম, আমি আরেকটা বিষয় সামান্য একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির একটি বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক বেশি আলোচিত হচ্ছে। সাম্প্রতিক মানে কি, গত কয়েকদিন আগে কালের কণ্ঠে একটি রিপোর্টকে কেন্দ্র করে পরবর্তীতে শুক্রবার, একদিন আগে পার্ক দিবসে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি জয় বাংলা স্লোগান দিয়েছেন, মানে জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিয়েছেন, এবং সেখানে ফ্যাসিবাদের মূলোৎপাটন করা হবে, 24শে অভ্যুত্থানে যে হাজার হাজার মানুষ নিহত হয়েছে তাদের বিনিময়ে গণতন্ত্র ফিরে এসেছে। অর্থাৎ একবারেই আমরা বলতে পারি যে আওয়ামী লীগের সঙ্গে চোখ উল্টে এখন বিএনপির সাথে নিজের পার্সোনাল একটা অ্যালায়েন্সের জায়গায় যাচ্ছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমার না মাঝে মাঝে আওয়ামী লীগের জন্য মায়া হয়। আওয়ামী লীগের জন্য মায়া হয় এই কারণে, আওয়ামী লীগ বেশি বেশি এমন এমন ক্যারেক্টার বিভিন্ন সময় নিয়ে আসে যারা নাকি গুরুত্বপূর্ণ মুহূর্তে তাদের এখান থেকে ডিগবাজি মারে। যেমন এর আগে একবার আপনার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, তিনি আওয়ামী লীগের অত্যন্ত অসন্তুষ্টি ছিল এবং তাকে নানাভাবে ভিসায়িত করা হয়েছে। আবার এখনো তাই কিন্তু একই রকম ভাবে এই সম্বন্ধে দেখবেন 2-1 দিনের মধ্যে তারা বলবে। কিন্তু আরেকটা কথা আমি বলি, এখানে আবার আরেক দিক আছে এই মুদ্রা। সেই মুদ্রার ওই দিকটা হলো, আপনি ভাবেন তো হাইপোথেটিক্যালি
যে শাহাবুদ্দিন আহমেদ কি করতে পারত? শাহাবুদ্দিন আহমেদ যেটা করতে পারতো সেটা উনি কি জয় বাংলা বলতে পারতেন? না, উনি পারতেন না। জয় বাংলা বললে ওনার চাকরি থাকতো না। তো ওনার চাকরিরও প্রয়োজন, কারণ উনি যতদিন এই চাকরিতে থাকবেন ততদিন তো উনি এক ধরনের ইনডেমনিটি পাবেন, না হলে তো ওনার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হইতে পারে। হয়তো উনি এইভাবে চিন্তা করছেন। আবার উনি আরেকটা করতে পারেন, যেটা নাকি উনি মাঝামাঝি পথে যেতে পারতেন। বিষয়টাকে জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ সবই এড়াই যাইতেন, কোন রাজনৈতিক স্লোগানে যাইতেন না। দেখেন, বাংলাদেশ জিন্দাবাদ কিন্তু খারাপ না, জয় বাংলাও খারাপ না, ভালো স্লোগান, যে যেটা দিয়ে আরাম পায় দিবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের এই দেশে স্লোগানগুলি রাজনীতিকরণ হয়ে গেছে। তারা বলে জয় বাংলা মানে আওয়ামী লীগ, বাংলাদেশ জিন্দাবাদ মানে এনটি আওয়ামী লীগ, আওয়ামী লীগের বাইরের কেউ। এই যে রাজনীতিকরণ হয়ে গেছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না, পছন্দ না করতে পারেন, বাট ইগনোর করতে পারবেন না। এবং এই রাজনীতিকরণের মধ্যে রাষ্ট্রপতি কেন নিজেকে জড়ালেন এটা আমি বুঝতে পারলাম না। কারণ ব্যাপারটা হলো কি, যখন কেউ রাষ্ট্রপতি হন, ওনার যে রাজনৈতিক পরিচয় থাক না কেন, উনি কিন্তু এটাকে ত্যাগ করে আসেন। উনি যদি তখন কোনো দলের সদস্য হয়ে থাকেন, উনি দল থেকে পদত্যাগ করে আসেন। আব্দুল হামিদ সাহেব আওয়ামী লীগের মেম্বার ছিলেন, আওয়ামী লীগের দলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, উনি কিন্তু আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে রাষ্ট্রপতি হয়েছেন। একই জিনিস আপনি বলতে পারেন জিল্লুর রহমানের ক্ষেত্রে, আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে তারপর রাষ্ট্রপতি হয়েছেন। মানে অফিসিয়ালি রাষ্ট্রপতির পদটা একটা নির্দলীয় পদ। যদি নির্দলীয় পদ হয়, আর যদি বাংলাদেশের জয় বাংলা এবং বাংলাদেশ জিন্দাবাদ রাজনৈতিক স্লোগান হয়ে থাকে, উনি কোন স্লোগানে যদি না দিতেন, সেটা হতো ওনার জন্য সবচেয়ে কার্যকর। কিন্তু উনি তা করেননি এই কারণ আমার যেটা ধারণা, যে উনি বিএনপির অনুগত হওয়ার চেষ্টা করছেন। উনি যতই বিএনপির অনুগত হওয়ার চেষ্টা করেন না, বিএনপি অনুগত হিসেবে তাকে মেনে নেবে না, এটা সম্ভব না। বিএনপি তাকে আওয়ামী লীগ কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতি বিবেচনা করবে। এখন আপনারা যে বলবেন যে বিএনপি তাকে ইমপিচ করবে, নাও করতে পারে, কিন্তু আমার মনে হয় যে ইমপিচ হতে করবেও না। তারা হয়তো একে পূর্ণ মেয়াদে থাকতে দিবে। এটা পৃথিবীর অনেক জায়গায় আছে, যেমন ইন্ডিয়াতে ধরেন আপনি, ইন্ডিয়াতে যখন নাকি বিজেপি যখন 2014 সালে ক্ষমতায় আসবে, তখন কিন্তু রাষ্ট্রপতি ছিল প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি কিন্তু অনেক দিন, মানে তার সারাটা জীবনে কাটছে কংগ্রেসের রাজনীতি করে, এবং সবশেষে রাষ্ট্রপতি হওয়ার আগে সে কংগ্রেসের অর্থমন্ত্রীও ছিল। তো উনি যখন রাষ্ট্রপতি হলেন, তারপর যখন বিজেপি ক্ষমতায় আসলো, বিজেপির আমলে কিন্তু তার রাষ্ট্রপতির মেয়াদে আরো কয়েক বছর ছিল। এই পুরো সময়টা উনি কিন্তু বিজেপির রাষ্ট্রপতি হিসেবেই থাকতেন, মানে ইন্ডিয়ার রাষ্ট্রপতি হিসেবে থাকতেন, এবং বিজেপির অনেক দলীয় অনুষ্ঠানে উনি হাজির হয়েছেন। দলীয় অনুষ্ঠান, রাষ্ট্রীয় কোন অনুষ্ঠান, দলীয় অনুষ্ঠানে উনি অতিথি হিসেবে গেছেন। এবং কিন্তু ইন্টারেস্টিং হলো, ওই লোকটা কিন্তু আবার ওই বিজেপির মতো করে স্লোগান দেন, বিজেপির রাষ্ট্রীয় যে জয় রাম জয় শ্রীরাম বলে স্লোগান দেন। উনি একটা নির্দলীয় অবস্থান বজায় রাখার চেষ্টা করছেন। এখন ওইখান থেকে যদি আমাদের রাষ্ট্রপতি শিক্ষা নিতেন তাহলে ভালো হতো। উনি যদি ওনার নির্দলীয় অবস্থানটাই বজায় রাখতেন তাহলে ভালো করতেন। কিন্তু আমার কেন যেন মনে হয় ওই যে চাকরি রক্ষার জন্য, অথবা এক ধরনের ইন্ডেমনিটি প্রাপ্তির সময়টাকে একটু বাড়ানোর জন্য হয়তো উনি বিএনপির অনুগত হওয়ার চেষ্টা করছেন। রাষ্ট্রপতি পদটা যতই আলংকারিক হোক না কেন, তার ক্ষমতা থাক আর না থাক, যাই বিতর্ক থাকুক না কেন, একটা লোভনীয় পদ তো, তাই না? রাষ্ট্রের একজন মানে 1 নম্বর ব্যক্তি। তো বিএনপির অনেক যোগ্যতম নেতা থাকা সত্ত্বেও কেন বিএনপি মোহাম্মদ শাহাবুদ্দিনকে রেখে দিতে চাইছে? এবং মির্জা ফখরুল মোটামুটি একটা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন এই প্রসঙ্গে যে এখনই রাষ্ট্রপতি প্রসঙ্গ আসছে কেন, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো আছে আরো প্রায় 3 বছর। ইভেন রাষ্ট্রপতির পক্ষ থেকেও যে ধরনের কথাবার্তা আমরা শুনছি, খুবই আনুগত্যশীল হয়ে বিএনপির প্রতি, তাতে মনে হচ্ছে যে তিনি থেকেই যাচ্ছেন। আপনি যেটা বলেছেন তেমনটি আমরা মনে করছি। কিন্তু বিএনপি আসলে কেন রেখে দিতে চাইছে? এর মধ্যে বিশেষ কোনো রাজনৈতিক বার্তা কি দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিশেষ কোনো শক্তিকে? না, বিএনপি যে রেখে দিতে চাইছে এই কথা ঠিক না। ঠিক নাই কারণে উনি তো থাকবেন, এটি স্বাভাবিক। উনি যে থাকবেন না, এই যে চিন্তাটা, এই চিন্তাটাই তো অস্বাভাবিক। কারণ আপনি যদি ইমপিচ করার, বাংলাদেশের পার্সপেক্টিভে তো স্বাভাবিক, মানে থাকবেন না। বাংলাদেশের সংকীর্ণ রাজনীতিতে আমরা যা দেখে এসেছি, সেই দেখার কারণে হয়তো আমরা ভাবছি, কিন্তু স্বাভাবিক নিয়ম থাকে না। এখন আপনি যদি ওনাকে সরিয়ে দিতে চান, সরিয়ে দেওয়ার জন্য তো আপনাকে ইমপিচ করতে হবে। ইমপিচ আপনি কেন করতে পারবেন? ইমপিচ করানোর কিন্তু কিছু কার্যক্রম থাকতে হবে। ইমপিচমেন্টে দেখেন আপনি একদম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে যে যদি ওনার কোনো নৈতিক স্খলন ধরা পড়ে, যদি উনি
মস্তিষ্ক বিকৃত হয়ে যায় ওরা। এই সমস্ত ইস্যু ঘটলে কেবল তখনই ইমপিচমেন্টের কথা উঠতে পারে। আপনি এখন ইমপিচমেন্টের কথা উঠাবেন কিভাবে? এবং বড় আপনি ওনাকে বলতে পারেন পার্সোনালি যে আপনি রিজাইন করেন, যেটা বি চৌধুরী করেছিলেন। বি চৌধুরী কিন্তু ইমপিচমেন্ট করা হয় নাই, উনি আগে রিজাইন করছেন। কারণ উনি হয়তো রিজাইন করতে পারেন, সেটা একটা ব্যাপার হতে পারে। কিন্তু যদি রিজাইন না করেন তাহলে বিএনপি কেন এই দায় মাথায় নিতে যাবে? আমি বিএনপি কিন্তু এর মধ্যে যা যা ঘটেছে, বিভিন্ন সচিবদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, সচিবদের রদ বদল, দুদকের কমিশনার চেয়ারম্যান তাদের পদত্যাগ, এই রাষ্ট্রপতিকেও যেতে হবে। রাষ্ট্রপতি মানে এক ধরনের ইঙ্গিত দিয়ে দিয়েছে যে আমাকে যদি পদত্যাগ করতে বলে আমি পদত্যাগ করে চলে যাব। তো বিএনপি খুব স্বাভাবিক পদত্যাগ করার কথা। আওয়ামী মেড একজন ব্যক্তি কেন তারা রিস্ক নিয়ে রাষ্ট্রপতি পদে রাখবে, এবং রাষ্ট্রপতি পদের ক্ষমতার সেটিও কিছুটা সংশোধন হবে, তাকে আরো বেশি ক্ষমতায়িত করা হবে। সেই জায়গায় কেন এই রাষ্ট্রপতিকে রেখে বিপদ দিকে না, নিয়ে আসা আমি যায়? মনে করি বিএনপির উদারতা এবং বিএনপির একটা নতুন ধরনের একটা উদাহরণ তৈরি করার ব্যাপার থাকতে পারে এখানে। রাষ্ট্রপতি বিএনপির জন্য খুব একটা হার্মফুল না হওয়া পর্যন্ত বিএনপি তাকে রাখতেই পারে, এবং রাখার মাধ্যমে তারা প্রমাণ করতে পারে দেখো আমরা কতটা নিয়ম নীতির প্রতি অনুগত আছি, আমরা সংকীর্ণ রাজনীতি দ্বারা প্রভাবিত হচ্ছি না। এবং এটা একটা ভালো উদাহরণ হবে আমি মনে করি। আমি উদাহরণটাকে খারাপ বলছি না। আমি একমত আপনার সঙ্গে। কিন্তু রাষ্ট্রপতি যেসব দৃষ্টান্ত স্থাপন করছেন সেটি যারা বিশেষ করে টকশোতে আসেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই অ্যাক্টিভ, তারপরে মানে যেটাকে বলা হয় ওই দুধের স্বর শ্রেণী যারা আছেন, এবং এরাই সবাই মন্ত্রী এমপি হয়েছেন। এমপিদের কথা বলতে পারবো না, বাট যারা মন্ত্রী হয়েছেন মোরলেস বা টপ যারা সিনিয়র মোস্ট সংসদ সদস্যরা আছেন, তাদের সঙ্গে আমার যে সম্পর্কটি 2009 সন থেকে সামাজিক একটা সম্পর্ক গড়ে উঠেছে। আর বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির কারণে বিএনপি যে সকল রাজনীতির যারা মূলত 80-র দশকে বিএনপির যে নিউক্লিয়াসটি তৈরি হয়েছে ছাত্র রাজনীতির, সেটা সেই 80-র দশকে। এখন এখানে নিরু বলেন, মানে আমি নিরু ভাই বলি সবাইকে, যেহেতু এখানে কন্টেন্ট তৈরি করছে, এজন্য সব ভাইয়ের নামের সাথে না বলে জাস্ট যেমন নিরু, অভি, নিরু, বাবলু, আমান, খোকন, ফজলুল হক, মিলন, নাজিমুদ্দিন আলম, মানে যাদেরকেই বলেন না কেন তাদের সবার সঙ্গে ওই আমলে যে সম্পর্কটা হয়েছে ছাত্র জীবনে, ওটা এখনো পর্যন্ত অব্যাহত আছে। তারপর বিএনপির যে ব্যবসায়িক গ্রুপ যারা আছেন, টপ ব্যবসায়িক গ্রুপ, বিভিন্ন সময়টাতে যারা ক্ষমতায় থাকাকালীন সময়েও তারা লাভবান হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষমতার আগেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিএনপি পন্থী যারা সাংবাদিক আছেন, কবি আছেন, সাহিত্যিক আছেন, মোটামুটি সেই 80-র দশক থেকে আজ অবধি যে বিভিন্ন স্তরে বিএনপি সবার সঙ্গে সম্পর্ক ছিল এবং এখনও আছে। আর বিশেষ করে যারা টকশোতে আসেন, যারা মন্ত্রী এমপি হয়েছেন, যাদেরকে আমি বলি টপ লেয়ার, মানে দুধের স্বর যারা, এদের সঙ্গে সম্পর্কটা মানে বেশি। এর কারণ হলো অলমোস্ট এভরি নাইটই এদের সঙ্গে সেই 2009 সন থেকে বেশি বেশি দেখা হয়ে আসছে। এবং যেহেতু আমি এমপি ছিলাম, তো এমপি পদমর্যাদার যারা লোকজন আছেন, অর্থাৎ বিএনপি যারা এমপি ছিলেন বা যারা এমপি হতে পারেন, তাদের সঙ্গে যোগাযোগটা বেশি হয়েছে। ফলে এই যে একটা পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতিতে আমি প্রতি মুহূর্তে যে কথাগুলো শুনতে পাচ্ছি, যেটি হয়তো অনেকের কানে আসছে না। এক, 2 নম্বরে যেহেতু আমার একটা প্ল্যাটফর্ম আছে, আমি এই যে আপনাদের সঙ্গে সামাজিক মাধ্যমে কথা বলি, তারপরে ধরুন ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছি, 1 লাখ, 2 লাখ, 3 লাখ শেয়ার হয়ে যাচ্ছে বা লাইক কমেন্ট হয়ে যাচ্ছে। একটা ফেসবুক পোস্ট কখনো কখনো এই 2 কোটি 2.5 কোটি বার দেখা হয়ে যাচ্ছে। তো যার কারণে হয় কি, মানুষজন বলে, অনেক বড় বড় মিডিয়া হাউস বলেন, অনেক বড় বড় সাংবাদিক বলেন, তারাও দেখা গেল যে একটু বলে যে ঠিক আছে, রনি সাহেবকে যদি কথাটা বলি আর সে যদি তার সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো তুলে ধরে তাহলে তাদের জন্য ভালো হবে। বিকজ দেখা গেল যে আপনি প্রথম আলোর কথাই চিন্তা করেন, প্রথম আলোর সার্কুলেশন কত। আমি সবচেয়ে বাংলাদেশের মানে যাকে বলা হয় এই গত কয়েক বছরে একেবারে টপ চার্টে যে পত্রিকাগুলো ছিল তার মধ্যে বাংলাদেশ প্রতিদিন 1 নম্বর। তো বাংলাদেশ প্রতিদিনে সেই আমি 2009 সন থেকে লিখছি। তারপরে এখন কালের কণ্ঠে লিখছি, প্রতি বুধবারে লিখছি। কালের কণ্ঠে এখন
সার্কুলেশনের দিক থেকে বাংলাদেশ প্রতিদিনের পরে প্রথম আলোর পরে যে মানে পত্রিকাগুলো আছে এগুলো মোটামুটি একই আছে, যেমন যুগান্তর, কালের কণ্ঠ, সমকাল, তাদের 5,000 10,000 ডিফারেন্স। তো সেই কিন্তু ইনফ্লুয়েন্সের দিক থেকে কালের কণ্ঠর ইনফ্লুয়েন্স বেশি। কালের কণ্ঠের নিউজের কারণে সেই গত কয়েক বছরে সারা বাংলাদেশে অনেক তোলপাড় হয়েছে। এই যে বেনজির সাহেবের চাকরি গেল, তারপর শেষে এই যে রাষ্ট্রপতিকে নিয়ে যে সাক্ষাৎকার দেওয়া হলো, মানে বাংলাদেশের গত 10 বছরে কালের কণ্ঠের রিপোর্টের কারণে যত তোলপাড় হয়েছে, এত তোলপাড় প্রথম আলোর রিপোর্টও হয়নি। তো সেই কালের কণ্ঠে আমি প্রতি বুধবারে লিখি, কিন্তু কতজন মানুষে পড়ে? কালের কণ্ঠে যতজন মানুষ পড়ে তার চেয়ে ওই লেখা যখন আমি আমার পেজে দেই, ফেসবুক পেজে দেই, তখন বেশি মানুষ পড়ে। এই জন্য হয় কি, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, এমনকি যে একেবারে সাধারণ মানুষ, হয়তো কেউ আমার এই কন্টেন্ট দেখেন দিনাজপুর থেকে, তিনি তার একটা মনের কথা বলতে চান, তার কথাটা তুলে ধরতে চান। তো একইভাবে বিএনপির লোক, আওয়ামী লীগের লোক, জামাতের লোক সবাই বলেন, বলার ফলে কি হয়, আমার মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন মানুষের দুঃখের কথাগুলো মানে শুনি, এখানে আরেকটা ব্যাপার উল্লেখযোগ্য হলো, মানুষ কিন্তু আপনার সুখের কথা বলবে না। যারা মন্ত্রী হয়েছেন, যারা খুব আনন্দ পাচ্ছেন, মন্ত্রী হওয়ার পর ভালো বাড়িটা পেয়েছেন। আজকে যেমন আমি আসছিলাম, আমার পিছনে বা পাশ দিয়ে আরেকজন মন্ত্রী আসছিলেন, তো আমি দেখলাম যে মন্ত্রীর গাড়িটা একেবারে নতুন চকচকে গাড়ি, অর্থাৎ সম্ভবত মানে 2024 সনে ওই যে এমপিরা অনেকগুলো গাড়ি এনেছিল, লেটেস্ট মডেলের ল্যান্ড ক্রুজার যে গাড়িগুলো এনেছিল, সেগুলো তো সরকার সেগুলো সিজ করেছে খুবই ঝকঝকে, মানে গাড়ি, এর একটা গাড়ি 8 কোটি 9 কোটি টাকা দাম, 4,500 সিসির ল্যান্ড ক্রুজার মডেলের একেবারে LC 300, সবচেয়ে দামি গাড়ি। তো তারেক রহমান সাহেব যেটাতে চলছেন ওটা হলো প্রাডোর, কিন্তু প্রাডোর যে আপগ্রেডের যে গাড়ি এমপি এনেছিলেন, মানে কোথায় কিন্তু এগুলো তারা ছাড়াতে পারেননি। তো ওইরকম একটা গাড়িতে চড়ে এক মন্ত্রী মহোদয় যাচ্ছিলেন আমার পাশ দিয়ে। এখন নিঃসন্দেহে ভিতরে যিনি বসা ছিলেন তিনি তো আমাকে চেনেন। আমার গাড়ির তো গ্লাস, মানে যাকে বলা হয় একেবারে আমাকে দেখা যায়, মানে আমি কখনো রঙিন গ্লাস নিয়ে বা কোনো টিন্টেড গ্লাসের গাড়িতে চড়ি না। আমার গাড়িতে সবসময় স্বচ্ছ গ্লাস থাকে, সাদা গ্লাস থাকে। তো সেই গ্লাসে মন্ত্রীকে দেখা যাচ্ছিল না ভিতরে কোন মন্ত্রী, বিকজ তাদের গাড়িটা একেবারে পুরো কালো গ্লাস, কিন্তু মন্ত্রী তো আমাকে দেখতে পাচ্ছিলেন। কিন্তু যদি এখন এখানে বিএনপির যে কজনই মন্ত্রী থাকেন না কেন, মোরালে সবার সাথে আমাদের এমন সম্পর্ক, যদি এই যে লোক গাড়িতে করে গেলেন সে যদি অন্য সময় যাইতো, তো অনেক দূর থেকে সে তার গ্লাস নামাতেন, তারপর জোরে একটা ডাক দিতেন, রনি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন। এখানে একটা কথা বলি, এই মন্ত্রী পরিষদে হাতে গোনা 2-1 যেমন টুকু ভাই আছেন, তুমি করে বলেন, আমাকে অনেক আগের থেকে ছাত্রলীগ করতেন, বঙ্গবন্ধু পরিবারের সদস্য, সেই সুবাদে। আর মোরাললেস কিন্তু সবার সাথে আমার সম্পর্ক কিন্তু আপনি সবাই, মানে যত সিনিয়র হন না কেন, ইভেন মঈন খান সাহেবের মতো মানুষও কিন্তু আপনি করে কথা বলেন, আব্দুল আল মিন্টু সাহেবের মতো মানুষ রনি ভাই করে কথা বলেন। তো ওই জন্যই বললাম যে অন্য সময় হলে গ্লাসটা নামানো হতো, তারপরে শেষে ইভেন টুকু ভাই বিদ্যুৎ মন্ত্রী যিনি হয়েছেন তিনিও যদি দেখতেন, গাড়ি নামে বলতেন, রনি কেমন আছো, ভাই কোথায় আছো, কেমন আছো, বা রনি ভাই কেমন আছেন, এই কথাগুলো তারা বলতেন। কিন্তু আজকে যেটা দেখলাম সেটা হলো মন্ত্রী মহোদয়ের গ্লাস নামলো না। আমিও ওর ভয়ে কোন মন্ত্রী সেদিকে তাকানোর চেষ্টা করলাম না, আমিও স্বাভাবিকভাবে আমার গাড়িতে করে আমি সেই মন্ত্রীপাড়ার ভিতর দিয়ে আসছিলাম। তো এইরকম যে ঘটনা, সেই ঘটনাগুলো কিন্তু ঘটছে। তো ঘটার পর হলো কি, কিছুটা হলেও আমরা যারা লোকজন আছি, এই যে আমি কথাটা বললাম যে আমি তো মন্ত্রী গাড়ি দিকে তাকালাম, আমি আশা করছিলাম যে মন্ত্রী গ্লাস নামিয়ে জিজ্ঞেস করবেন বা অন্য সময়ের মতো একটা হাক ডাক দিবেন, রাস্তায় দেখা হলে দৌড়ে চলে এসে হ্যান্ডশেক করবেন, কোলাকুলি করবেন, যেটা গত সেই 2009 সন থেকে হয়ে আসছে। তো আমার সাথে যে জিনিসগুলো হচ্ছে একইভাবে তো বিএনপির যারা ত্যাগী নেতাকর্মী আছেন তাদের সঙ্গে হচ্ছে, আর তাদের সঙ্গে আরও বেশি হচ্ছে। এখন ধরুন আমানুল্লাহ আমান মন্ত্রী হননি, তারপর খায়রুল কবির খোকন মন্ত্রী হননি, এরপর গয়েশ্বর বাবু মন্ত্রী হননি, মির্জা আব্বাস মন্ত্রী হননি, আর অন্যদিকে ধরুন ববি হাজ্জাজ মন্ত্রী হয়েছে, এহসানুল হক মিলন মন্ত্রী হয়েছেন, তারপরে শেখ রবিউল মন্ত্রী হয়েছেন, আর অনেকে মন্ত্রী হয়েছেন যাদের নামও হয়তো আমি জানি না। এমনকি তারেক রহমান সাহেবের ওই যে বিএনপির যে বাড়িটা, যে বাড়ির যে লোক মালিক বাড়ির, গুলশানের যে
চেয়ারপারসনের কার্যালয়, সেই বাড়ির মালিকও মন্ত্রী হয়েছেন, তাও কি গৃহায়ণ মন্ত্রী। স্টিল আই কুড নট রিমেম্বার হিজ নেম ইভেন। এখন এরকম অনেকে মন্ত্রী হয়েছেন। এখন তাদের সঙ্গে যখন বিএনপির শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, তারপরে সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া, কিংবা ধরুন রুহুল কবির রিজভী, তারপরে আরও অনেকে, এরকম সবার নামই তো বলা যেতে পারে, মানে যাদের সঙ্গে গত 17 বছরে বিএনপি নেতাকর্মীর সঙ্গে একটা প্রাণের হৃদয় তৈরি হয়েছে, সেই সমস্ত নেতা যারা আছেন, ত্যাগী যারা নেতা, তারা আসলে কেউই এই সরকারের সুবিধাভোগী নন। অনেকে মন্ত্রী হয়েছেন, যেমন ধরেন জহিরুদ্দিন স্বপন মন্ত্রী হয়েছেন, তারপর এহসানুল হক মিলন সাহেব মন্ত্রী হয়েছেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে তারা স্বাধীনভাবে কোনো কাজ করতে পারছেন বা পারবেন, বরং উঠতে বসতে তারা তাদের প্রতিমন্ত্রী, তাদের উপদেষ্টা, তারপরে তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ যে সমস্ত লোকজন আছে তাদের দ্বারা এতটা ডিকটেটেড হবেন, এতটা কন্ট্রোলড হবেন, এতটা ডাইরেক্টেড হবেন, ডিকটেটেড, ডাইরেক্টেড, কন্ট্রোলড অ্যান্ড বাই ইনফ্লুয়েন্সড, এতটা প্রভাবান্বিত হবেন যে তারা যেটা কু করে শব্দ করবেন, কা করে শব্দ করবেন, ওয়া করে শব্দ করবেন, সেই জিনিসটা থাকবে না। আর জাস্ট অবসর সময় যখন একটু সময় পাবেন তখন তারা চিন্তা করবেন এ কী হলো, হায়, হতাশা, ফ্রাস্ট্রেশন, দীর্ঘশ্বাস। তাদের অনেকের দেখবেন যে শরীর স্বাস্থ্য খুব দ্রুত 1-2 মাসের মধ্যে নষ্ট হয়ে যাবে, এবং অনেকে ঘন ঘন চিকিৎসা নেওয়ার জন্য দেশের ভিতর বা বাইরে দৌড়াদৌড়ি করবেন। তো যেটা বলছিলাম যে বিএনপির মধ্যে একটা চাপা কান্না তৈরি হয়েছে। সেই চাপা কান্না হলো যে এমন সব মানুষ ক্ষমতার সম্মুখ সারিতে চলে আসছে যাদের হয়তো ক্ষমতা আসা উচিত ছিল কিন্তু এতটা সামনে নয়, অথবা তাদের হয়তো ক্ষমতা আসাই উচিত ছিল না, মন্ত্রী হওয়া উচিত ছিল না, এমপি নমিনেশন পাওয়াই উচিত ছিল না, বাট এই মানুষগুলো তারা ক্ষমতাধর হয়ে পড়েছেন। এটা হলো বাস্তবতা। 2 নম্বর হলো যে যেই মানুষগুলো আবার ক্ষমতাধর হয়েছেন তাদের মধ্যে কয়েকটা গ্রুপ আছে। সবচেয়ে অভিজাত গ্রুপ, এলিট গ্রুপ, এসএসএফ এর মতো, মানে জাস্ট লাইক দেয়ার পাওয়ার লাইক এসএসএফ, বা ধরুন তারা রয়্যাল মিলিটারির মতো, মানে ব্রিটেনের যে রাজার যে চৌকুশ বাহিনী থাকে, রয়্যাল মিলিটারি, সেই রয়্যাল মিলিটারির মতো যে পাওয়ার যাদের আছে, তাদের কোনো পদ থাকুক, পদবি থাকুক, যা কিছু থাকুক, ডাজ নট ম্যাটার। এখন এদের পাওয়ারটা হলো, তাদের ক্যাটাগরি হলো তারা প্রথমত লন্ডন থেকে এসেছেন, দ্বিতীয়ত হলো তাদের সঙ্গে ভাইয়া, ভাবি অথবা ভাতিজি সম্পর্ক ভালো, ভাতিজি পছন্দ করেন, ভাইয়া পছন্দ করেন, ভাবি পছন্দ করেন। এটা হলো ফার্স্ট ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি এটা হলো যে বাড়ি বগুড়া, বাড়ি সিলেট, মানে জাইমা রহমান, তারেক রহমান সাহেবের পৈতৃক ঠিকানা বগুড়া, আর জাইমা রহমানের নানা বাড়ি, জুবাইদা রহমানের বাপের বাড়ি, জনাব তারেক রহমান সাহেবের শ্বশুর বাড়ি কোথায়, আপনার সিলেট। ফলে এই অঞ্চল থেকে যদি কোনো মানুষ লন্ডনে থেকে থাকেন বাড়িয়ে 2 এলাকাতে, ও মাই গড, মানে তারা যতই ভদ্রতা দেখান, যতই বিনয় দেখান, কিন্তু বিএনপির ওই ত্যাগী নেতা যারা আছেন ভয়ে থরথর করে কাঁপছেন যে ওদিকে যাওয়া যাবে না, তাকানো যাবে না, ওদিকে তাকালে মানে চোখ জ্বলে যাবে, ওদিকে তাকালে মানে শরীর থরথর করে কেঁপে, শরীরে বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত হয়ে যাবে, এইরকম একটা ভয় তাদেরকে দেখলে। এই গ্রুপটা হলো একেবারে রয়্যাল গ্রুপ। আচ্ছা, দ্বিতীয় আরেকটি গ্রুপ আসছে, এটা আওয়ামী লীগ জামানায় এদেরকে বলা হতো হাইব্রিড, এদেরকে বলা হতো হাইব্রিড, আর এদেরকে বলা হতো কাউয়া গ্রুপ। এখন এরা যে কিভাবে এলো, কেন এলো, কার বদৌলতে এলো, এটা বিএনপির যারা ত্যাগী নেতাকর্মী তারা বুঝতে পারছেন না। হঠাৎ করে মানে বড় একটা মন্ত্রণালয় পেয়ে গেছে, উপদেষ্টা হয়ে গেছে, কিন্তু কিভাবে হলো? এরা তো তারেক রহমান সাহেবের সাথে লন্ডনে এরকম যোগাযোগ ছিল না, এদের বাড়ি বগুড়াও না, এদের বাড়ি সিলেটও না, এদের সঙ্গে ভাইয়ার সাথে, ভাবির সাথে, ভাতিজির সঙ্গে কোনো সম্পর্ক নাই। এমনকি এদের সঙ্গে আরাফাত রহমান কোকো সাহেবের যে স্ত্রী
তারও কোনো যাকে বলা হয় পরিচয় নেই। এখানে তো দেখা গেল যে আরাফাত রহমান কোকো সাহেবের স্ত্রীর সাথে ধরেন 2-4 জনের সম্পর্ক আছে, তাদেরকেও কিন্তু বিএনপির লোকজন পাত্তা দিতে হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। যেমন বিগত নির্বাচনে মিলন সাহেবকে, এহসানুল হক মিলন, তাকে মনোনয়ন না দিয়ে ওখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল বলা হয়ে থাকে যে তিনি সেই শর্মিলী রহমানের রিকমেন্ডেড ছিলেন, তিনি ভাইয়াকে বলেছিলেন, অর্থাৎ জনাব তারেক রহমান সাহেবকে রিকোয়েস্ট করেছিলেন, এই জন্য তিনি মনোনয়ন পেয়েছিলেন। এই জন্য এহসানুল হক মিলনকে মনোনয়ন দেওয়া হয়নি। শোনা কথা, বাস্তবতা জানি না। তো এরকম যে গ্রুপটি আসছে, এরকম কোনো কানেকশন নেই, কারোর সাথে কোনো কানেকশন নেই। এই গ্রুপটি হলো কাউয়া গ্রুপ, হাইব্রিড গ্রুপ এরকম। এরপরে আরেকটা গ্রুপ রয়েছে যারা হলো অতিথি পাখি। অতিথি পাখি মানে কি বলো, মাইগ্রেটেড বার্ড। যেমন আওয়ামী লীগ জামানাতে যাকে বলা হয় এহসানুল হক মিলন ছিলেন, না সরি, আওয়ামী লীগ জামানাতে, সরি, মিলন ভাই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, বারবার শুধু মিলন ভাইয়ের নাম এসে যায়। সেটা হলো আওয়ামী লীগ জামানাতে ছিলেন ইনু ভাই, হাসানুল হক ইনু। এহসানুল হক মিলন আর এহসানুল হক হাসানুল হক নামে, যেহেতু আমি স্ক্রিপ্ট ছাড়া কথাগুলো বলছি রেডিমেড, তো এহসানুল হক মিলনের পরিবর্তে হাসানুল হক ইনুর নাম চলে আসে, বা ইনুর পরিবর্তে মেনন এর নাম চলে আসে। তো এখন আওয়ামী লীগ জামানাতে ইনু ভাই ছিলেন, মেনন ভাই ছিলেন, তারপরে শেষে ওই যে আর একজন ছিলেন, আরও বেশ কয়েকজন ছিলেন। তো এদের খুব দাপট ছিল, বিভিন্ন রকম দাপট ছিল। তো এই জন্য এদেরকে দেখে সবাই বলতো সূর্যের চাইতে বালির তাপ বেশি। এই জমানাতে একই অবস্থা হয়েছে। হঠাৎ করে কিছু মাইগ্রেটেড বার্ড চলে আসছে। কেউ হয়তো অন্য দল থেকে আসছে, কেউ নিজের দল নিয়ে, দলবল নিয়ে আসছে, কেউ জোট সঙ্গী হিসেবে আসছে। তারা ক্ষমতা দেখাচ্ছে না, তারা ভালো মানুষ, দলের জন্য মানে এই জোটের জন্য অনেক কিছু করছে, কিন্তু বিএনপির যারা ত্যাগী নেতা কর্মী তাদের তো মন মানছে না, তাদের মন মানছে না। তারা বলে যে আরে ও কয়দিন জেলে খাটছে, ও দলের জন্য কি করেছে, 17 বছর আমি এইভাবে জেলে গেছি, 200 মামলা খেয়েছি, আমি 40 বছর যাবত এই দলে রাজনীতি করছি, আমার কিছু হলো না, আর ওই মাইগ্রেটেড বার্ড হঠাৎ করে সাইবেরিয়া থেকে আসলো, এসেই এরকম একটা অবস্থা করে ফেললো। এটা কি হলো, হায় হায় হায়, দুনিয়া থেকে বিচার নাই। তারা এভাবে কিন্তু যাকে বলে হাপিত্যেশ করছেন। এর বাইরে আরও অনেক কিছু ঘটছে দলের মধ্যে এই অল্প সময়ের মধ্যে, যার কারণে বিএনপির মধ্যে কিন্তু এক ধরনের চাপা